প্রথমত দিশারি বার্নপুরের নাট্যদলের গল্পকথার নবম পর্বে আমাদের সাথে রয়েছেন আজকে আসানসোল শিল্পাঞ্চলের তিনজন নবীন নাট্যকর্মী, তিতলি, বিক্রম এবং পাপড়ি। এরা তিনজনেই আসানসোল রেপার্টারির সদস্য। আসানসোল রেপার্টারি এখন শুধু আসানসোলই নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কাজ করছে এবং পশ্চিমবঙ্গের বাইরে আসামেও এনারা শো করছেন এখন। আসানসোলের নাট্য চর্চাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ আসানসোলের। তাহলে প্রথমে তোমাদের শুভ সন্ধ্যা জানাই। হয়তো তুই বলে ফেলবো, কিছু মনে করিস না? যাকে শুরু করা যাক। নাট্যদলের কথাই পরে যাচ্ছে, আগে একটু ব্যক্তিগত আলাপ করি। প্রথমে তিতলির কাছে জানতে চাইবো, জন্মসূত্র আসানসোল, পড়াশোনা আসানসোলে? পড়াশোনা ক্লাস 10 অবধি আমার কৃষ্ণনগরে। কৃষ্ণনগর। তারপরে কিছুদিন বেথুন, ওখান থেকে আসানসোল। আচ্ছা, আসানসোলে কি গ্র্যাজুয়েশন নাই কোনটা? গ্র্যাজুয়েশন আসানসোলে। আচ্ছা। স্কুলটাও মহিলা কল্যাণ। মহিলা কল্যাণ। আর এখন কি করছিস? এখন থিয়েটার করছি। আর পড়াশোনা? পড়াশোনা মাস্টার ডিগ্রি বিএড সব শেষ হয়ে গেছে। চাকরি? চাকরি করছি চাইল্ড লাইনে। আচ্ছা, এবার বিক্রমের কথা শুনি। পড়াশোনা কত দূর? পড়াশোনা মাস্টার্স। মাস্টার্স কিসে? থিয়েটারের উপরে। বাহ, খুব ভালো জিনিস। রবীন্দ্রভারতী থেকে। বাহ, এখন থিয়েটারটাতে গেছে। হ্যাঁ, ভবিষ্যৎ থিয়েটারেই থাকবে না অন্য কোনো দিকে যাওয়ার ইচ্ছা আছে? আপাতত দেখা যাবে। আপাতত ইচ্ছা আছে থিয়েটারেই থাকবে। থিয়েটারটাতে গিয়ে কাজ করার। দেখা যাবে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা যখন থিয়েটার, প্যাশন যখন থিয়েটার। এটার প্রিপারেশন নিচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ, ঠিকই। সেটাও থিয়েটারের দিকেই হবে। হ্যাঁ হ্যাঁ, থিয়েটার। এটাও থিয়েটারের দিকে হবে, মানে থিয়েটারটা থাকছে। হ্যাঁ, থিয়েটার। আচ্ছা, বেশ। এবার পাপড়ির কথা শোনা যায়। পাপড়ি জন্মসূত্রে আসানসোল, বিবাহ সূত্রেও আসানসোল, এবং সব থেকে মজার ব্যাপার মানে সোনুর বউ, মানে সেও থিয়েটারেরই লোক। সৌরভ। সৌরভ, সোনু আমরা বেরিয়ে আসে, কিছু করার নেই। যাই হোক, সৌরভের স্ত্রী থিয়েটারেই আছে, দুজনেই স্বামী স্ত্রী থিয়েটার করে। তা পাপড়ি একটু পড়াশোনার ব্যাপারটা বলে তারপর আমি করতে যাই। পড়াশোনা খুব একটা এগোয়নি, ফার্স্ট ইয়ার অবধি করা হয়েছে, তারপরে স্টপ হয়ে গেছে। আচ্ছা, এবার পরিকল্পনা আছে এবার এগোতে? না, সেরকম নেই, ইচ্ছে নেই। কেন? পড়তে খুব একটা ভালো লাগে না। তা বললে কি আমি হবে? হচ্ছে পড়াশোনা, আমি হচ্ছে ওই পড়তে হবে, নাম্বার পেতে হবে। আরে থিয়েটারের জন্য তো পড়তে হয়, তার জন্য পড়াশোনা করবে না? সেটা করে নে, একটু তো বাকি আছে। বাচ্চা যখন হয়ে যাবে তখন তো না, ও থিয়েটারের পড়াশোনা করে, আচ্ছা। কিন্তু একাডেমিক পড়াশোনার দিকে, মানে একাডেমিক ডিগ্রি বা ওই অনুযায়ী যেতে চায়। মানে আর রবীন্দ্রনাথ আদর্শ আর কি। বলতে পারা যায়। ও পাপড়ির আলাদাই আদর্শ। 50%। মানে ওই নাম্বার পেতে হবে, পড়ে করে কোথাও তো শিক্ষাটা তো কোথাও তো দরকার। শিক্ষা না, এমনি পড়াশোনা। সেই ঠিক, খামচিটা একটু কিছু করে না, হ্যাঁ, বন্ধ ঠিক আছে। রাখতে হয়েছে, কিছু করে না। বেশ। আচ্ছা, রেপার্টারি কতদিন হলো এখন? আমার হিসেবে 7 বছরের কাছাকাছি। 7 বছর। 2013। 2013 জন্মদিনটা মনে আছে? আমার মনে হয় ডিসেম্বর, ডিসেম্বরে, নভেম্বর। নভেম্বর, মানে আমি শুরুর দিকে ছিলাম না। আসছে। শুরু থেকে কারা কারা ছিল? একদম শুরু থেকে আমরা তোরা? আমরা ছিলাম সমরেশদা, মানে সমরেশদা, রাহুল, আচ্ছা। বর্ণালী, হুম। দিদি দীপেন্দ্রদি, হ্যাঁ, সৌরভ। এটা তো সবাই এখন। হ্যাঁ, তারপর আস্তে আস্তে এখন এবার বেড়ে আস্তে আসছে। আস্তে বেড়েছে। রেপার্টারির প্রথম প্রোডাকশন কি ছিল? হ্যালো মো। হ্যালো। আচ্ছা আচ্ছা, good। তারপরে? তারপরে হলো একলব্য। একলব্য। বাহ, ওটাও একটা বড় প্রোডাকশন। এগুলো করে একটা সামনে নাচ ছিল, নাচটা বড় ভালো লাগতো, শুরু থেকে নাচটা বেশ ভালো লাগতো। তারপর? তারপরে সীতা। বেশ। এবার প্রশ্নটা যাই একলব্য নিয়ে। একলব্যই মানে মোটামুটি আমরা একলব্য থেকে রেপার্টারিকে চিন্তা শুরু করলাম মেনলি। আচ্ছা, রেপার্টারির একলব্যতে যে সেট পরিকল্পনাটা ছিল, ডিজাইন ছিল সেটে, একটা বিশেষ ইউনিক সেটের একটা ডিজাইন ছিল, এই ডিজাইনটা কার করা? রাহুল এবং আমাদের ডিরেক্টর, মানে সম্বন্ধ করা। ওটা কি দিয়ে তৈরি করেছিলি পুরো ব্যাপারটা? কি পেছনের যে চক্রটা, হ্যাঁ, চক্রটা না, সামনেটাতে যে এটাতে গাছটা টাইপের একটা ছিল না? তারের ও আচ্ছা, হ্যাঁ। তার আর ওই জলের পাইপ হয় না, আচ্ছা, হ্যাঁ। ওই জলের পাইপের মধ্যে তার দিয়ে, আর পাতাগুলো করা হয়েছিল তোমার ওই ব্যাগ বানানো হয়, হ্যাঁ, সেই হ্যাঁ। কাপড় ওই কাপড়গুলো কেটে ওগুলো আঠা দিয়ে আচ্ছা। করে করা। ওগুলো আমরা আর জলের পাইপ, যে নরমাল যে পাইপগুলো মানে ওগুলো কেটে। কাণ্ডটা হচ্ছে জলের পাইপ, Good. তার থেকে তারগুলো শাখা পোশাখা, তারপরে আর পাতাগুলো হচ্ছে কাপড়, ব্যাগের কাপড়। পাতাগুলো ব্যাগের কাপড়।
তার মধ্যে লাইট লাইটের কথাটা মনে পড়লো, লাইটের কথা যেটা বলার, যেটা আমরা যেমন প্রথাগত আলোক শিল্পী হিসেবে বাবুবাবুকে চিনতাম প্রথমে, তারপরে সন্তু, তারপরে আমাদের নির্মলা, অনেকে এসেছে, কিন্তু এই নাটকটাতে একলব্যে আলো করেছিল দীপেন্দ্র। হ্যাঁ আলোক শিল্পী হিসেবে আমরা দীপেন্দ্রকে ওখানে প্রথম পেলাম। এই জার্নিটা কেমন ছিল, মানে দীপেন্দ্রকে আলোক শিল্পী হিসেবে তৈরি করা জার্নিটা কেমন ছিল, সেটা তোরা দেখেছিস কাছ থেকে? দীপিদি এবং তারপরে আমি ও কিছুটা আমরাও করেছি, ও তাহলে দেখে দেখে। এই যে প্রস্তুত হওয়া, ওটা- একজনকে প্রস্তুত করা, হ্যাঁ ওটা অনেক তখন স্বপন বিশ্বাস স্যার যিনি, উনি এমনি দেখাতেন, মানে আমাদের কাছে তখন তো এখন আপনার তাও কাছ থেকে? হ্যাঁ, এবার তখন এমনি বসে স্যার এটা উঠছে ওটা নামছে, এগুলো মাথায় রাখবি, লিখে নে, এরকম করেই হয়েছে। আর যখন প্রোগ্রাম হয়েছে তখনই গিয়ে দেখা। তার আগে কোনো আলো তার শিল্পী আগে হয়নি। না। কিছু হয়নি, প্লাস আর যখন একজনকে বলা হতো তখন বাকিরাও বাকিরাও কিছু শুনতো, শুনতো। হ্যাঁ, অবশ্যই। ওই জন্য সবার মধ্যে আস্তে আস্তে এটা ইন্টারেস্টটা গ্রো হয়েছিল, খালি ও একা করবে বা ওই করছে এরকম নয়, ওই জন্য সবাই পরে ও সবাই মিলে আস্তে আস্তে এটাতে মানে মানে সাধারণত মানে গ্রুপ থিয়েটার মধ্যে কি হয় যে আলোক শিল্পী যে থাকেন তিনি এসে আলোটা চালান। না। আর এইটা যেমন হাবুদা চালায়, তারপরে দীপেন্দ্রী এলো, তার আগে বাবাইদা করতো, দান্দনিকের নাটকে বাবাইদা আলো করেছে আমি দেখেছি। তারপরে এই যে ভাঙলো প্রথাটা, এইবার যেটা প্রশ্ন, এর পরের মনে হয় প্রোডাকশন হলো সাতমার পারবার, তাই না? না সাতমার হলো কথাবার্তা প্রোডাকশন ছিল, হ্যাঁ ভুল করলাম। সাতমারের পর রেপার্টারি। আচ্ছা, মানে ওটা সাতবারের পরে আছে। হ্যাঁ। পূর্ণাঙ্গতে তারপর সীতা এলো ফার্স্ট প্রোডাকশন, রেপার্টারি ফার্স্ট প্রোডাকশন সীতা। তামাশামঙ্গল তো হালে, ওটা নিয়ে আসছি, তামাশামঙ্গল নিয়ে আসছি একটা কথায়। সীতার প্রোডাকশনে আসছি। সীতার যে ডিজাইন, সেট কস্টিউম ডিজাইন বেশ ভালো ছিল, বিশেষ করে জটায়ু। এই ডিজাইনটা কাজ ছিল জটায়ু, ওটা পুরোপুরি স্যারেরই ছিল। স্বপনদারি করা। ওটা মানে ওই ওটা কলকাতা থেকে করিয়ে আনা। কলকাতা থেকে করিয়ে আনা। মানে শুধু জটায়ু না, জটায়ু এবং সম্পাদক। হ্যাঁ দুটোই, হ্যাঁ দুটো পাখি ও হ্যাঁ। দুটো ওখান থেকেই করা হয়েছে। দুটোই হতো। আর বাকি মঞ্চভাবনাটা ছিল স্বপনদারি করা। হ্যাঁ, এবং রাহুল। আচ্ছা, আলোকে করেছিল এটাতে? সীতাতে আলো করছিল বর্ণালী। বর্ণালী আলো করেছিল। হ্যাঁ, সেটাতে মানে বলা যায়। পুরো বর্ণালীটি আলো হ্যাঁ, করেছিল। পুরোটাই। ওখানে মানে আসলে আমি যেটুকুনি জগৎ থেকে থিয়েটার করছি, আমি এখানে এসে এখানে যখন জগৎ থেকে থিয়েটার করছি, আমি এটুকুনি বুঝতে পেরেছি যে মানে সমস্ত কিছু বেসিক নলেজ নিয়েই করা যায়। বেসিক নলেজ যদি থাকে তাহলে অভিনয়টাও যেমন করা যায়, আর ওটাও তেমনি করা যায়, মিউজিকটা মঞ্চও করা যায়, মিউজিকও করা যায়। কিন্তু যদি বেসিক নলেজ না থাকে তাহলে অভিনয়ও করা যায় আমার মনে হয়। আর একটা প্রশ্ন আছে, সুযোগটা পেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সুযোগ তো আসবেই, সুযোগ আসবেই। মানে আমি হয়তো আজকে থিয়েটারে ঢুকলাম, ঠিক আছে, আজকেই পাবো না। আমি বলছি আমার অভিনয় করার খুব ইচ্ছে, আমি আস্তে 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 প্রথমে হয়তো আমি অভিনয় করতে পেলাম না, 2 বছর পরে আমি হয়তো আলো করতে পেলাম, কিন্তু 3 বছর পরে যে আমি অভিনয়টা যেরকম করব, আমি প্রথম বছরে যদি অভিনয়টা করতাম আমার ইয়েটা গ্রুমিংটা আরো বেটার হবে। আরো বেটার হবে, অনেক বেটার হবে। তাহলে গ্রুমিং এর কথা যখন এলো, তাহলে এবার একটা প্রশ্ন করি। শিখে অভিনয় করা মানে অভিনয়টা শিখে অভিনয় করবো না অভিনয় করতে করতে শিখবো, কি মতামত তোর? না, কিন্তু মানে শিখে অভিনয় যদি করিও, শিখলাম, অভিনয় করলাম, কিন্তু তারপরে যদি না শিখতে থাকি তাহলে তো হয়ে গেল, আমার একটা জায়গায় থেমে গেল। শেখাটা কন্টিনিউ হ্যাঁ, প্রতিনিয়তই এবার শিখতে আগে শেখা বলতে কি, আগে তো আমার মনে হয় আমি আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, থিয়েটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, হঠাৎ করে আমার থিয়েটারে আসা। তো এবার আমি শিখতে বলতে আমি যখন প্রথম দিকে যখন রিডিং রিহার্সাল দেখতাম বা শুনতাম, তখন আমি একটা জিনিস বুঝতে পারতাম যে ফার্স্ট অফ অল অবজারভেশন। তো আমার মনে হয় সেটা সবাই শেখে, মানে যারা থিয়েটার করছে না তারাও শেখে, যারা থিয়েটার করছে তারাও শেখে, যারা করছেন তারা একটু ভালো শেখে, তারা হয়তো সেটাকে আরো মন দিয়ে অবজার্ভ পরিশীলিত সেটা ভাবে শেখে। এই অবজারভেশন, মানে এই অবজার্ভ করাটা, আরো মন দিয়ে অবজার্ভ করাটা আমি হয়তো 2-3 বছর থিয়েটার করার পরে শুরু করেছি। তার আগে আমি অতটা মন দিয়ে করতাম না, মানে একটু ওপর করতাম, যেরকম ভাবে তখন ভাষা ব্যাপারটা ছিল, ভাষা মানে কোনো জিনিসকে কি বলবো, ওয়াচ করতাম কিন্তু রিড করতাম না। বাস এটুকু। আচ্ছা, এইবার একটা প্রশ্ন খুব উঠে আসে যে এখন দেখ আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব, ধরে নে একটা নাটক আমরা বাঁচলাম, সীতাটাই বাঁচলাম, কেউ না কেউ প্রোডাকশনটা করে দিচ্ছে, আমি সীতাতে একটা ক্যারেক্টার করছি, ধরে নে আমি রাবণটাই করছি, আমি ইউটিউব খুললাম আর বাস এই তো রাবণের চরিত্রটা বেশ ভালো, আমি সীতাতে এইটাকে কতটা সমর্থন করছি? আমি তো করি। এটাই আমি করি না। ওরকম করে হয় না কাজটা, আগে কিভাবে করতে হবে? নিজেকে আগে ওটাকে
স্টাডি করতে হবে, সেটা এই স্টাডিটা নয়, আমাকে ওখান থেকেও ওর ভাবনাটাও নিতে হবে, আমার ভাবনাটাও নিতে হবে, আমার ডিরেক্টরের ভাবনাটা নিতে হবে, কারণ ডিরেক্টরও একটা ছবি দেখছেন, তার সাথে যদি কখনো আমি ম্যাচ করতে না পারি তাহলে ডিরেক্টর দুদিন বাদে আরেকজনকে ওটার জন্য তৈরি করবে, এক্স্যাক্টলি কারণ ডিরেক্টরের ছবির সাথে আমার ছবিটা মেলা খুব জরুরি। এক্স্যাক্টলি মানে আমাকে ডিরেক্টর যে গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইন ধরে আমাকে এগোতে হবে। তারপরে তাহলে নিজেরটা দিতে হবে। এবার ইউটিউবটা তাহলে কতটা ইম্পর্টেন্ট নয়? না না ইম্পর্টেন্ট, কিন্তু একদম স্পেসিফিক্যালি তুমি হ্যাঁ। যেটা বললে যে কোনো একটা ক্যারেক্টার দেখে সেটাকে অবজার্ভ করে সেটা থেকে মানে- ফটোটা তুলে নিয়ে সেটাকে ইয়ে করা, তাহলে ইউটিউব কোথায় ইম্পর্টেন্ট হলো, কোনখানটা ইম্পর্টেন্ট বলছি? মানে একদম একদম থিয়েটারের ক্ষেত্রেই বলছি। এটার ক্ষেত্রে বলছি। যেমন এই মুহূর্তে আমি গোটা লকডাউনে 2020 থেকে এনএসডির প্রত্যেকটা ওয়েবিনার লাইভ ফলো করেছি। আমি জানি সেটা, ওটা একটা আমার ওটা তো শেখার বিষয়, ওটা তো হ্যাঁ। বিভিন্ন ধরনের আমি এই জায়গা থেকে হ্যাঁ, আমরা আমি ওইটাই বলছি, শিক্ষার কথাটা বলছি। হ্যাঁ। হ্যাঁ, ওটা থেকে আমি ভালোটাও শিখতে পারবো, কোনটা করতে হবে না আমি সেটাও জানতে ঠিক, পারবো। ওটা যেমন খারাপটাও চিনতে পারবে যে হ্যাঁ। ওটা খারাপ, দ্যাটস ব্যাড ফর থিয়েটার। হ্যাঁ, প্রসন্নার একটা দেখে- আছে, প্রসন্নার একটা পুরো 1.5 ঘন্টা রয়েছে, থিয়েটারের উপর একটা ওয়েবিনার রয়েছে, ওই জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে। ওগুলো কাজে লাগে, আমাদের সত্যি কাজে লাগে। আর একটা যেটা ইউটিউবে দেখা যায় বিদেশি থিয়েটার, হ্যাঁ, আমি ওগুলো দেখি। সেগুলো হ্যাঁ, সেগুলো আমাদের আমাদের কতটা উপকার করে এই বিদেশি থিয়েটার? আমাদের ভাবনাটাকে অনেক বেশি আরো না, আমি broad করে। প্রশ্নটা কেন করলাম বলি, কারণ ওদের যে থিয়েটারের স্টাইল, ওদের যে অর্থকরী ব্যাপারটা, ওদের যে সাপোর্ট, মানিটারি সাপোর্ট আমাদের থেকে অনেক বেশি, হুম। অ্যাপারেটাস অনেক বেশি। হুম। তাই ওরা যেটা মঞ্চে দেখাতে পারে আমরা সেটা পারি না। না, তাহলে ওদের নাটক আমরা দেখবো কিভাবে, মানে কোন অ্যাঙ্গেল থেকে দেখবো ওদের নাটক, এই বিদেশি নাটকগুলোর কথা বলছে? মানে Lifestyle, হ্যাঁ। আচ্ছা, মানে তুই বলতে চাইছিস যে ওদের যদি মঞ্চ ভাবনাটাকে আমরা অ্যাডাপ্ট করতে যাই তাহলে তো আমরা পারছি না আমরা, পারবোই পারবো না, পারবোই পারবো না। না। না, ব্যাপারটা হচ্ছে ভাবনা থেকে দেখবো। যেমন রিসেন্টলি আমি ব্রেস্টের একটা নাটক পড়েছিলাম, আর্তো রুই, হুম। দ্য রেজিস্টেবল রাইজ অফ আর্তো রুই। হুম, হুম, হুম। ওটা 4টে প্রোডাকশন আমি দেখেছি ইউটিউবে। বাহ। এবার ইউটিউবে 4জন যে ভাবনাটা দিয়েছে, সেই ভাবনাটা আমি যখন পড়েছি বা তারপরে দ্বিতীয়বার যখন আমি রিরিড করেছি, সেই ভাবনাটার থেকে আমি কতখানি পিছনে রয়েছি, আমি কতখানি অন্যরকম ভাবছি, সেই জায়গাগুলো থেকে আমি নিজেকে কারেক্ট করি। Right. তারপর তো ইউটিউব আছে। some extent আমাদের হেল্প করে, হ্যাঁ, সবকিছুই হেল্প করে, সবকিছু আবার ইয়েও করে। মানে থিয়েটার সবটা নিয়ে চলা। হ্যাঁ, বেশি হ্যাঁ, dependent হয়ে সমস্ত গেছে ওরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে ডিপেন্ড করতে হবে ডিরেক্টরে, একদম। উনি যা বলছেন সেই ডিপেন্ডেন্টটা আমাকে তার রাখতে উপর হবে। আমাকে ফেজটা রাখতে এবং হবে। ভরসা রাখতে হবে। আচ্ছা, আমি একটু দেখে নিই কে কে আছে। রুমা চক্রবর্তী, সুমন পণ্ডিত, রুদ্রপ্রসাদ চক্রবর্তী দেখছে, হাবুদা লিখছে সাথে আছি, হ্যাঁ থাকো। আচ্ছা, রুদ্র লিখছে 4জনকে শুভেচ্ছা, ধন্যবাদ। সুমন পণ্ডিত, বাহ মামুন। আচ্ছা, দিশারি সবাইকে, হ্যাঁ আমরাও শেয়ার করতে অনুরোধ করছি সবাইকেই। দীপেন্দ্রী আজকে থাকার কথা ছিল, ফাঁকি মেরেছে, তার কাজ পড়েছে, সে কিন্তু দেখছে। ভালো, দেখ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দীপেন্দ্রী একটা খুব বড় ইমোজি পাঠিয়েছে, লাভ সাইন। বিজয় ভট্টাচার্য মানে আমাদের মিঠুদা ওয়াচিং। ঠিক আছে, থাকুন সবাই, সাথে থাকুন, আমরা এগোই এবার টুকটাক করে। বেশ, ইউটিউবের কথা তো শুনলাম, ইউটিউব আমাদের সাহায্য করে, ঠিক আছে। প্রশ্ন হলো একটা, সেটা হলো যে একটা থিয়েটার ভালো খারাপ কি কি হয়েছে? পুরো আমার উপরে একদম ঠেলে দেবে। বলো, তুমি তোমার থেকে বলো। কিভাবে বিচার করা যাবে? একটা ভালো হ্যাঁ। থিয়েটার, একটা খারাপ থিয়েটার। সবকিছু নিয়ে একটা থিয়েটার পুরোপুরি খারাপও হয় না, মানে পুরোপুরি খারাপ, তার কিছু না কিছু ভালো থাকে। একদমই সেটাকে আমি খারাপ, আর আমার পক্ষে সেটা বোঝাটাও অনেকটা মুশকিল, মানে এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারিনি যে একদম চিহ্নিত করে দিতে পারবো এটাই খারাপ। না, সেটা আমরা কেউই পারি না। সেটাও না। সেটা কেউই পারি না। তো হ্যাঁ, সেটা খারাপটা হয়তো গল্পটা ভালো লাগলো না, তার থেকে আমি কিছু জিনিস অ্যাডাপ্ট করবো, হয়তো অভিনয়টা সেখানে আমার ভালো লেগেছে, বা মিউজিক, লাইট, এগুলো ভালো লেগেছে। অনেক থিয়েটারেই গল্প থাকে, কিন্তু এত তাতে সুন্দর লাইট, মেকআপ, হ্যাঁ এগুলো আমরা অ্যাডাপ্ট করি। তারপর আমরা ভাবি যে ওই নাটক ওইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো, বা আমি ওইটা আর করবো না। আমার যখন ওই জিনিসটা পছন্দ হয়নি, তাহলে আমিও একজন দর্শকের দিক থেকে আমার ওটা পছন্দ হয়নি, তাহলে আমিও দেখবো যে অন্য দর্শক ওটা পছন্দ নাই হতে পারে, তাহলে আমি ওটা করবো না। বা ভালোটাও ওরকম, এর এটা ভালো লেগেছে, তাহলে আমি কখনো কোনো নাটকটাতে করলে ওটাকে আমি অ্যাড করবো ওর সাথে। Very good. মানে এই জায়গাটা, মানে আমাদের এই ভালো থিয়েটার খারাপ থিয়েটার অ্যাকচুয়ালি কিছু নেই আমাদের, নেই। কিন্তু একটা কথা মাথায় রাখ, যেমন ধর কোনো দর্শক নাটক থেকে বেরিয়ে এসে বললো এই যে মাথায় কিন্তু মাথার উপর দিয়ে গেল। এইটা আর একটা দিক থেকে দেখা যেতে পারে, যেটা একটা দর্শকের দিক থেকেও ভাবা যেতে পারে। একটা হয়তো সাপোজ সীতাকন্যা, অনেকেরই ব্যাপারটা জানা আছে, ওটা দেখে দারুণ নাটক,
কিন্তু অনেকেই আছে যারা যেটা জানে না, এখানে ভিলেন দেখানো হচ্ছে রামকে, ঠিক আছে, রাম কি করে ভিলেন হতে পারে, এটা অনেকেরই জানা নেই বা এ নেই। এবার ওদের দিক থেকে, ওনাদের দিক থেকে এটা ইয়ে হয় যে না এটা ঠিক হয়নি, তারা হয়তো অভিনয়, লাইট এই সমস্ত কিছু দেখলোই না। প্রচলিত বিশ্বাসটাকে নিজের বিশ্বাসটাকে আঁকড়ে ধরে হ্যাঁ, যে ওটাও আর এক দিক হতে পারে, ওইটা হয়তো ওনারা নিলেনই না। এবার তাদের দিক থেকে ওটা এই দায়টা কে নেবে? একটা দর্শক নাটক থেকে বেরিয়ে এসে বললো যে কিন্তু বুঝলাম না, মাথাটা ঢুকে গেল, এর দায়টা কে নেবে? অভিনেতা, পরিচালক, আলোক শিল্পী, মিউজিক শিল্পী, কে নেবে? না, আমার মনে হয় কেউই নেবে না। কেননা ধরো একটা অডিটোরিয়ামে 100 জন দর্শক আছে, ঠিক। তার মধ্যে 30 জন বেরিয়ে এসে বললেন যে আমরা কিছু বুঝলাম না। বাকি 70 জনের মধ্যে আরো 30 জন বলেন আমাদের অপূর্ব বলে গেছে, 20 জন বলে আমরা বুঝেছি বেটার হতে পারবো। তো এবার আমরা কোন দিকে যাব, প্রবাবিলিটি কোন দিকে যাব? আমি ব্যক্তিগতভাবে শিল্প তো প্রথম কথা তো ব্যক্তিগত একটা ব্যাপার থাকে। এবার আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে চাইছি সেটা যদি 70 জনের মাথায় ঢুকে থাকে তাহলে আমি ওটাকে বেটার করার দিকে যাব। আর আরেকটা কথা যেটা আমার আসানসোলের মনে হয়, যেহেতু এবার কলকাতায় ডেইলি থিয়েটার হচ্ছে, আসানসোলে কি সেটা হয় না, এই ইনফ্রাস্ট্রাকচারটা কি? এবার যেমন আমি কলকাতায় দেখেছিলাম আর্থার মিলারের দ্য প্রাইস অবলম্বনে মূল্য। এবার ওই নাটকটাই যদি আসানসোলে যেভাবে হয়েছিল সেভাবেই যদি আসে, কতজনের ভালো লাগবে কতজনের ভালো লাগবে না সে ব্যাপারে একটা প্রশ্ন ছিল। কিন্তু আমার অসাধারণ লেগেছিল। যেমন কন্যাদান অনেকেরই পছন্দ হয়, কন্যাদান যেমন অভিনয় হয়েছে অনেকেরই পছন্দ হয়। তাহলে কি মূল্য নাটকটা তাহলে কি এক্সপেরিমেন্ট হবে না থিয়েটারে? হবে না, ওইটাই তো বললাম। আমি ব্যক্তিগতভাবে আমি যদি হ্যাঁ, কিন্তু এবার এই ভালো খারাপের দিক থেকে দর্শক হিসাবে যদি ভালো খারাপ বলা হয়, আমার একটা উদাহরণ মনে হয়, তুমি যদি ইউরো কাপ দেখে থাকো, ফুটবলের ইউরো কাপ, ফ্রান্সের মতো অত ভালো টিম শুধুমাত্র ডুবে গেল একজন কোচের জন্য। কেন বলছি আমি বলে দিচ্ছি কেন। যে টিমটা গোটা কোয়ালিফায়ার অবধি তারপরে অবধি খেলে গেল 4 জন ডিফেন্ডার নিয়ে, হঠাৎ করে একটা নকআউট স্টেজে অত ভালো টিমটা নামিয়ে দিল 3টে ডিফেন্ডার। সেরকম ভাবে থিয়েটারে আমার মানে স্ক্রিপ্ট, আমার গল্প, আমার কোথাও সেই জিনিসটা ডিমান্ড করে না যে জিনিসটা আমি করলাম, সেই জিনিসটা আমি করলাম, সেটা আমার কাছে দর্শক হিসেবে সেইটাকে আমি খারাপ ত্রুটিপূর্ণ বলতে পারি। যা কিছুই করুক, সে লাইটের হোক কিংবা সাউন্ডের হোক কিংবা অভিনয়ের হোক। আমাদের থিয়েটার তাহলে বাঁচতে গেলে থিয়েটারটাকে সেইভাবে বাঁচতে হবে, যে আমরা যখন নাটকটাকে বাঁচছি। রেপার্টরিতে কিভাবে নাটক বাঁচা হয়, কি প্রসেস? প্রথম কথা একটা ভালো লাগলো, তৃতীয়টা একটু ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এবং আমাদের ব্যাপার হচ্ছে স্বাধীনতা প্রথমে কোনো একটা নাটক পড়া হলো, সেখানে হয়তো সবাই মতামত দিল, এবার 4 জন বললো না ভালো লাগেনি, বাকি 11 জন হয়তো বললো না ভালো লেগেছে। এবার 4 জন এবং 11 জন কেন ভালো লেগেছে এবং কেন ভালো লাগবে, তো সেই যুক্তি অনুযায়ী তারপরে বাছা হয়। এবার ধর বললো যারা 4 জন বললো আমার ভালো লাগে, কিন্তু 11 জনের ভোটে নাটকটা পাস হল এবং সেই নাটকটা মঞ্চস্থ হবে, তো সেই 4 জন কি ফুল প্লেয়ারে থাকে তখন থিয়েটারের সাথে? অবশ্যই কোনো না কোনো কাজে তো থাকতে হবে, নালে টিম না। আরেকটা জিনিস আছে, যেমন আমি এটা উদাহরণ দিয়ে বলি, বিদ্যাসাগর যখন প্রথম দিকে পড়া হয়েছিল তখন কয়েকজনের পছন্দ হয়েছিল, কয়েকজনের পছন্দ হয়নি, ঠিক আছে। বিদ্যাসাগর লেখা? হ্যাঁ, আমার লেখা। তো 2-3 দিন পর, 3-4 দিন পর যখন থেকে মেকিংটা স্টার্ট হলো, যাদের ভালো লাগেনি তারাই বললো না আমার মানে একটা অদ্ভুত লাগছে, আচ্ছা, অদ্ভুত লাগছে। তারপরে সেই 4 জন অটোমেটিক্যালি পড়ার একটা এফেক্ট থাকে, আর যখন চোখের সামনে অভিনীত হয় তার আসলে ব্যাপার হচ্ছে কি, আমি বিশেষ করে যখন কোনো নাটক পড়া হয় তখন হয়তো সেটাকে ভিজুয়ালাইজ করতে পারি না যে ডিরেক্টর কিভাবে ভাবছে। আমি যদি ডিরেক্টর ভাবতে পারলে আলাদা ব্যাপার, আমি যদি ডিরেক্টর না হই, মানে অনেক সময় আমরা বুঝতে পারি। অনেক নাটকই এরকম হয়েছে রিডিং রিহার্সালে বুঝতে পারি, যখন মেকিং এর দিকে আস্তে আস্তে বুঝতে পারছি আচ্ছা এটা এই জন্য লিখেছিল, আচ্ছা ওটা ওই জন্য লিখেছিল, আরো বেশি এক্সপ্লেনেশনের দিকে গেলে তখন আরো ভালো হবে, এরকম ভাবে চলতে থাকে। আমি যতদূর জানি যে মেকআপের আর ড্রেসের ব্যাপারটা তোদের জন্য মেকআপটা তো পুরোটাই ড্রেসটা, কস্টিউমটা দিবেন্দ্রিয়া তুই চাপিস। এই কস্টিউম ভাবনাটা কিভাবে আসে একটা নাটকের চরিত্রে, কিভাবে ভাবিস? এটা আগে আসে স্যারের মাথা থেকে, তার ভাবনাটা আগে আমরা নিই, তারপরে তাকে বলা হয় যে এরকম ভাবছে। ভাবনা মানে নর্মাল যদি তুমি সারমেয় কথা বা এগুলো না, আমি ওগুলো বলছি না, আমি সীতার কথা বলছি। সীতা একটা বা আমাদের একলব্য, এটা একটা কস্টিউম খুব ভাইটাল জায়গা, কস্টিউম খুব ভাইটাল জায়গা। ক্যারেক্টারগুলোকে আগে বাছা হয়,
তারা কি ডিমান্ড করছে। আমি একটা গ্রামবাসীকে নিশ্চয়ই এমন কিছু পড়াবো না যেটা আমি কোনোদিন ভিজুয়ালাইজও করতে পারি না বা আমার দর্শকও নিতে পারবে না সেটা। তাহলে পুরো বিপরীত হয়ে যাবে ব্যাপারটা, ওই ধরনের ভাবনাটা আসে। আচ্ছা, একটা জিনিস এবার বলি, ধর কিছু কিছু পোশাকের ক্ষেত্রে আমাদের অস্বস্তি থাকে, যেমন ধুতি পরাটা আমাদের খুব অস্বস্তি করা হয়, সেইগুলো কিভাবে অ্যাভয়েড করা হয়? না হয় না, বাধ্যতামূলক নাটকের ডিমান্ড যদি থাকলে করতেই হবে। ধুতি ডিমান্ড করে তাহলে করতেই আমাদের হবে। ধুতি পরতে হবে। আর আমাদের কথা আমরা ডেড বডিতে গামছা পরিয়েছি, তাতে অসুবিধা আমার নেই। নাটক যা চাইবে আমাকে সেটাই দিতে হবে। ভেরি গুড। আলোচনা কিন্তু বেশ সুন্দর করছে, দাঁড়া আরো কিছু সব এসছে, দেখে নিয়ে একবার আচ্ছা। বিজয়ের লিখছে শুভ সন্ধ্যা, তপন দত্ত ওয়াচিং, কৃষ্ণেন্দু ঘটক মানে ক্যাটারদা, স্বপনদার প্রণাম, স্বপনদা দেখছেন। শুধু ইমোজি নয়, কিছু লেখো স্বপনদা। বর্ণালী আছে, বর্ণালী বর্মন, ঠিক আছে। মুখার্জি মিঠু মিঠু মুখার্জি, কাকলি দেবনাথ, নির্মাল্য সাহানা, নির্মাল্য লিখেছে আছি, ঠিক আছে। আছুর আছেন ঠাকুর, শেয়ার করে দিন যাতে আরো মানুষ দেখতে পারে, আমরা আলোচনার দিকে যাই। এই গানটা শুনে নি, সীতার একটা গান শুনে নি, মনে আছে? সেভাবেই আমরা বর্তমান আসছি ওটা, ওটা দেখতে পরে আসছি। বেশি দূরে গিয়ে গেলাম। হ্যাঁ, বেশি এগিয়ে তাহলে গেলাম। তামাশায় যাই। হ্যাঁ, তামাশা মঙ্গলটাও আসবো, তামাশা না, মঙ্গল তাহলে গান দিয়ে- দিয়ে শুরু করি, তারপর তামাশা। আচ্ছা বেশ, তাহলে গান দিয়ে শুরু, তামাশা মঙ্গল দিয়ে শুরু হোক তাহলে। তামাশা মঙ্গলের এটা প্রথম একদম শুরু। বন্দনা শুরু। করো। বন্দনা করো। তুই ক্যামেরাটা দিলাম যদি ওটা নিয়ে ভালো লাগবে তোকে। হ্যাঁ, এটা না বাজালেই ভালো হবে মনে হয়। ঠিক বিক্রমের ভরসা নেই। ভুল ত্রুটি মার্জনা। হ্যাঁ হ্যাঁ, চল না, বাবা কত ফরওয়ার্ড হতে হবে, চল। প্রথমে বন্দনা করলাম আল্লাহজির শরণ, দোয়া করবেন ওমর আল্লাহ রাইখো রাঙা পায়। তারপরে বন্দনা করলাম রসুলের শরণ, দোয়া করবেন ওমর রসুল রাইখো রাঙা পায়। তারপরে বন্দনা করলাম মা বাপের শরণ, দোয়া করবেন ওমর আল্লাহ রাইখো রাঙা পায়। তারপরে বন্দনা করলাম ওস্তাদের শরণ, দোয়া করবেন ওমর ওস্তাদ রাইখো রাঙা পায়। তারপরে বন্দনা করলাম সভার 10 জনের শরণ, দোয়া করবেন ওমর 10 জন রাইখো রাঙা পায়। কর্কেট বন্দনা, বন্দনা সারিয়া। বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান, বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান। সভা কইরা বসো বাইরে, হেইয়া হেই। সভা কইরা বসো বাইরে হিন্দু মুসলমান, বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান, বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান। আল্লাহর নামে আল্লাহর নামে বান্দা ঘর শুলের নামে সাইয়ো, আল্লাহর নামে বান্দা ঘর শুলের নামে সাইয়ো। সেই ঘরের মাঝে বান্দা, সেই ঘরের মাঝে বান্দা শুয়ে নিদ্রা যাইও, বাইরে শুয়ে নিদ্রা যাইও। বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান, বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান। সভা কইরা বসো বাইরে,
বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান, বন্দনা সারিয়া বাইরে গাইবাম পালা গান। সাধু সাধু সাধু। আচ্ছা এটার ভাষাটা বলতে না? এটা আমি যতদূর শুনেছিলাম প্রোডাকশন শুরু হওয়ার আগে হ্যাঁ। স্যার বলেছিলেন যে অরিন্দম দা তবে। বাংলাদেশ নাকি একবার ঘুরতে গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ। ওইখানের কোন একটা এরকম একটা গল্প এবং বা folk কিছু একটা শুনে পরে সেইখান থেকে উনি ভাষাটা অ্যাডপ্ট করেছিলেন। আমি শিওর না, আমি এরকমই কিছু একটা আচ্ছা এই ভাষাটা তো শিখতে হয়েছে। হ্যাঁ। এবার এইটার একটু গল্প শুনি। কারণ আমার সম্ভব আমিও করেছি এবং এটা নিয়ে রিহার্সাল রুমে ব্যাপক হতো ব্যাপার আর কি। আমরা যে সময় করেছি তার সেই সময় রামুদা মিঠুদা সবাই আর কি, সুশেন্দু তখন ছিলাম আমি। এইটা মেনলি স্যার আমাদেরকে যখন বলতেন মানে ভাষাটা বাঙালি, এটা তুমিও জানো ভাষাটা বাঙাল, কিন্তু ওটার মধ্যে একটা কিছু আছে, কিছু অদ্ভুত একটা রস আছে, আছে একটা। কিছু সেটা ধরে ফেললে খুব সহজ, হ্যাঁ, কিন্তু না ধরলে খুব ওই কঠিন। টানটা, হ্যাঁ, শেষের যে টানটা ওইটা খুব মারাত্মক, ওটা চট করে আসতে চায়। আসে না। বাংলা ভাষা তো মোটামুটি চেষ্টা করলে বা আমাদের আশেপাশে শুনলে হ্যাঁ, চলে আসে, চলে আসে। কিন্তু ওই যে ইয়েটা স্যার যেটা করেন, হ্যাঁ ওই ব্যাপারটা ওইটা একটু অভ্যাসের দরকার। অভ্যাসের দরকার। শুনে শুনে। আচ্ছা এইটাতে তো অনেকগুলো গান ছিল, যে গানগুলো তারা গেয়েছিল তোরা এইসব করে। প্রথমটা তো কোরাস একটা, ও একটা ছিল দুটো মিঠু বাবু দুটো একটা একটা গেয়েছিলেন, আইস- ইয়ে বান্টু মামা মানে হ্যাঁ। উনি একটা গেয়েছিলেন, লাস্টে একটা সমন স্যার গেয়েছিলেন। হ্যাঁ মামুন একটা গেছিল। ও তো ও একটা গেয়েছিল। মিঠুদের একটা ব্যাপক গাইতো। হ্যাঁ 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 একটা শুধু। ও পেছনে ইয়েটা চলে যাচ্ছে, এটাও তো ছিল। এটা তো ছিল, এটা তো আজানটা তো আরে, ছিল, এটা একটা গান ভিডিও। ছিল। ওই তাই রিয়া নাই হ্যাঁ। তানা তাই মেগারা দি রত্তুর সাই, এটা ছিল তো মিঠুদার গান। এটা জিজ্ঞেস করো না, দেখছে দেখছে মনে করাতে বলো। মিঠুদা মনে করাবে না, কি? মনে হ্যাঁ, মিঠুদা গানটা মনে করাবে? মনে করো না। ভিডিও না গানটা খুব ভালো। ইয়ে যেটা দিয়ে হাফ টাইমের আগেরটাই হ্যাঁ। ঘুরছিল, কেন ভিডিও গুণিন ছিলেন। আর গুণিনটা ওটাই তো গুণিনের বলছি। গানটা। গুণিনের একটা একটা ধনেশ পাখি ময়রা পড়তে শুরু দুটি নয়। হ্যাঁ, 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 হ্যাঁ। এইটার আগে ছিল গানটা। হ্যাঁ 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 মিঠুদা বলছে নাকি? করছে না নামটা। হ্যাঁ হ্যাঁ এটাই আইসা ডিভাইস এটা দিয়ে তো হাফ টাইম হচ্ছে। এইটা তো সামিউল্লাহ চলে যাচ্ছে। সামিউল্লাহ চলে যাচ্ছে। সামিউল্লাহ চলে যাচ্ছে। মনেও করাচ্ছে না। কি অদ্ভুত লোক সত্যি। হ্যাঁ। ভিডিও তারা মিঠুর টাইম লাগবে মনে করতে। তবে আচ্ছা ভিডিও কিন্তু স্ক্রিপ্ট দেখা যাবে না। আরে জেঠু আছে। হ্যাঁ স্বপনদা একটু হেল্প করো। স্বপনদা একটু হেল্প করো স্বপনদা। কোনো কিছু ডিলিট হয় না তো। হার্ড ডিস্কটা খুব তাড়া। হ্যাঁ। বুঝলি? বেশ। আচ্ছা এইটা যখন আসামে করছিস, আসানসোলে হলো, এবার আসামে গেছিস তোরা, বঙ্গাইগাঁও গেছিস, এই নাটকটা দিয়ে ওখানে কেমন রিপারকেশন ছিল? দারুণ, দারুণ ছিল। কারণ ওখানে ভাষাটা অনেকটা ওরা কাছাকাছি এটা না? বেশি আগে আসামেই হয়েছে। হ্যাঁ আগে তো আসামে তারপরে হতো। আমাদের নাটক সবসময় ধরা হয় আসামে। হ্যাঁ। আচ্ছা মানে বিদেশটা আসাম, হ্যাঁ। আগে বিদেশটা কারণ করে। আমাদের শুরুটাও হয়েছিল আসামের জন্য। আচ্ছা। আসাম থেকে যখন আমাদের ডাকা হয়েছিল তখনই আমাদের রেপার্টারি। তার আগে আমরা কেউ কোনো কাজকর্ম করছিলাম না। আচ্ছা। রেপার্টারিও তখন ফর্ম করেনি। ডিসেম্বরে আমাদের আসাম যাওয়ার ছিল 17 কি 18, নভেম্বরে 20 কি 21 আমাদের দল ফর্ম হয়। আচ্ছা, 20 হ্যালো। তারিখ কি 21 তারিখ। হ্যালো। ওই দিন আমাদের বসা হয়, কথা হয়, ওই দিন থেকে আমাদের 1 মাসের মধ্যে আমরা হ্যালো মম শুরু করি। আচ্ছা। এবং এই প্রসেসটাই আমাদের চলে যে প্রত্যেকবার আর মানে 1 বছর পুরো এই নাটকটা চলে মোটামুটি। এখন একটার বেশি 2-3টে নাটকও হচ্ছে আমাদের বছরে। আগে অতটা হতো না। আবার এই আসামের ডাক আসবে বলে আমাদের আবার নতুন নাটক, মানে ঠিক। ফার্স্ট সবসময় আমরা আসামে ঠিক করি। যেভাবে যেমন আমরা পরে পাচ্ছি বাদল সরকারের নাটকটা হট্টমালার উপর। হট্টমেলার ব্যাপারে, ওখানে ডিরেক্টর মনে হয় সৌরভ রায়। সোনু ডিরেক্টর, গানগুলো সৌরভেরই লেখা, সৌরভেরই সুর। সৌরভের সুর। হ্যাঁ। বেশ। তাহলে এই ডিরেক্টর সোনুকে যখন আমরা পাচ্ছি, সোনু একটা থাকলে ভালো হতো, কারণ হ্যাঁ। ডাইরেক্ট প্রশ্ন করে হতো। সে দেখছে না কেন? ওর বোধহয় পরীক্ষা আছে। পরীক্ষা আছে। পড়াশোনা করছে। মানে তুই পড়তে চাস না, ও ছেলে কিন্তু পড়াশোনা করছে। একজনকে তো Balance থাকতে হবে। করছে। বেশি করছে। আচ্ছা এবার চলতে চলতে তো আমরা গেলাম বিদ্যাসাগরে পৌঁছালাম। আমরা এখানে নাট্যকার বিক্রমজিৎ সিনহাকে পাই। না হট্টমালার উপরে বলছিলে তুমি। ওটা যাচ্ছি, সোনার আচ্ছা। গল্পটা পরে যাচ্ছি। আচ্ছা এখন তুই আছিস তো। আমি যাকে সামনে পাই তাকে যে প্রশ্ন করবো। আচ্ছা। নাট্যকার বিক্রমকে আমরা পাচ্ছি। হ্যাঁ। এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, যে একটা নাটক লিখতে হবে? ভালো। এর আগে লিখেছিলি নাটক? হ্যাঁ লিখেছিলাম, কিন্তু ওগুলো ততটা মানে কিরকম টাইপের নাটক? আমি একটা
বিষের ধোয়া শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে। মানে ব্যোমকেশ সিরিজের যেটা বিশেষ দোয়াটা বলছি। না নর্মাল ওই ঐতিহাসিক উপন্যাসের বইটা আচ্ছা। রয়েছে বোধহয়। আচ্ছা, তারপরে আরেকটা লিখেছিলাম ওটা রামকিঙ্কর রায় বোধহয়, হ্যাঁ রামকিঙ্কর রায় 3টে ছোট গল্প মিলিয়ে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তারপরে তা বিদ্যাসাগর। বিদ্যাসাগর আমি এই কারণে বলছি, বিদ্যাসাগর কিন্তু একটা আলাদা টোটাল ইনফরমেটিভ নাটক। হ্যাঁ ইনফরমেশনকে নাটকে আনা খুব টাফ, হ্যাঁ এবং এবং ঘটনাগুলো সবার জানা, কারণ ওখানে না এবং এমন এমন ইনফরমেশন আনা হয়েছিল হুম। যেমন দামোদর পেরিয়ে যাচ্ছে ওরকম কিন্তু ইনফরমেশন ছিল না, ছিল না। মানে খুব ওই জন্য ওগুলোকে খুব বেছে বেছে ওই রকম ইনফরমেশনই আমি এই তথ্যগুলো কোথেকে পেয়েছি? ওটা 3-4টে বই পড়েছিলাম, 3-4টে বই আরো নানা না, তোদের প্রয়োগটাও খুব ভালো হয়েছিল, ডিরেকশন দিয়েছিলেন স্বপন দা, হ্যাঁ, ডিরেক্টর হ্যাঁ, স্বপন দা ছিল। হ্যাঁ, হ্যাঁ। প্রয়োগটাও যেটা আমরা দেখি যে হ্যাঁ। ট্রেনটা এসে থামলো স্ক্রিনে, হ্যাঁ এলইডিতে আমাদের যে প্রজেক্টরে ট্রেনটা থামলো, সেনা এটা নামলো, হঠাৎ করে সকালবেলায় একদিন মানে এই আইডিয়াটা কেমন কিভাবে এলো আর কি? ওই তো একদিন বসেছিলাম তো কথা হচ্ছিল, এমনি স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছিল, তো স্ক্রিপ্টের একটা পুরো ইউনিট বাদ গেছিল, ওটা নিয়ে খুব খারাপ লাগছিল। তো তখন স্যারের সাথে কথা হচ্ছিল, তো হঠাৎ করে স্যার বললেন যে মাঝখানে অনেক গ্যাপ যাচ্ছে, মাঝখানে একটা সিন টু একটা সিনে কাটের জন্য একটু বেশি টাইম যাচ্ছে, সেই বেশি টাইম দর্শকরা কেন বসে থাকে, সেখানে কি করা যায় সেটা ভাবতে ভাবতেই এটা এসেছে। তো শুটিংটা কোথায় করেছিল? যে বিদ্যাসাগর এই স্টেশনের নামটা? বান্দর স্টেশন। বান্দর স্টেশন। আচ্ছা, এখান থেকে নেমে তা ভাবনাটা কিন্তু ইউনিক ছিল, কারণ এই আমাদের প্রজেক্টরের ব্যবহার মনে হয় আসানসোলে প্রথম ওই নাটকটাতে হয়েছে, তার আগে হয়েছে বলে আমার মনে পড়ে না। আসানসোলের দল প্রজেক্টর ব্যবহার করছে, হ্যাঁ। আমার মনে পড়ে না। এটা প্রথমে হ্যাঁ মানে আমরা আমাদের নাটকে প্রথম ফার্স্ট করেছি আমরা এটা, করেছি জানি, হ্যাঁ, রেপার তো কোথায় এটা ঠিক জানি না আমি। আসানসোল আমার মনে পড়ছে না, মানে আমরা ওইভাবে নাটক দেখতে অনেকটা অভ্যস্ত ছিল না। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা যেটা পরবর্তীকালে প্রথমে প্রজেক্টর চলে এলো, এবার আরেকটা যেটা ছিল প্রজেক্টরটা রাখা কোথায় হবে, হ্যাঁ, প্লেসমেন্ট। প্লেসমেন্ট। তো তখন স্যার বলেছিলেন যে আমরা 3টে ধাপ ইউজ করি, একটা ধাপে সেনাদা ছিল একদম একদম টপে। একদম টপে একদম ব্যাকে, হুম। মাঝখানে একটা ধাপ হুম। আর নিচে প্রজেক্টরের একটা ধাপ, এই যে 3টে ধাপ ইউজ করার জন্য প্রজেক্টরটাকে বাইরে রাখা হয়েছিল। বাহ, কিন্তু তার প্রজেক্টের পজিশন খুব ভালো ছিল এবং নাটকটি বেশ ভালো লেখা হয়েছিল, মানে খুবই ভালো, এবং অভিনয় খুব ভালো। সোনু দুর্দান্ত অভিনয় করেছিল ওটাতে। আর রামকৃষ্ণ পরে অ্যাড হয়েছিল, রামকৃষ্ণটা পরে add হয়েছিল। একটা শোয়ের পরে অ্যাড হয়েছিল। আচ্ছা, না মানে ওখানে বিক্রমকে খুব ভালো লেগেছিল বিদ্যাসাগর, মেকআপটাও বেশ সুন্দর হয়েছিল। মেকআপ। এরপর ভবিষ্যতে আর কোনো নাটক লিখছিস? হ্যাঁ, তার ঠিক পরেই একটা সেমিনারের লিখেছিলাম, মানে গিরিশ প্রণাম হয়েছিল আমাদের হ্যাঁ। ইয়েতে, তো ওখানে গিরিশ প্রণামের উপর সেমিনারের সাথে সাথে অভিনয় পাঠ করেছিল। হ্যাঁ 3টে ক্যারেক্টার আনা হয়েছিল। একজন গিরিশ ঘোষের মামা, হ্যাঁ। নটি বিনোদিনী, বিনোদিনী হ্যাঁ। এবং অর্ধেন্দু শেখর মুস্তাক। হুম। তো ওই পোর্শনটা একটা লিখেছিলাম। আর একটা ওই কাব্যের পথে বাংলা বলে প্রত্যেক প্রোগ্রামে একটা হয়েছিল, ওটাতে স্যার বলেছিলেন যে একটা পোর্শন ধরতে নজরুল অব্দি, হুম। চর্যাপদ। হ্যাঁ, মানে যেটা ওই আবৃত্তির অভিনয়। হ্যাঁ, হ্যাঁ, ওই চর্যাপদ থেকে নজরুল অব্দি ওইটা ওটা লিখেছিলাম। তোর লেগেছে। হ্যাঁ, এখন আপাতত একটা লিখেছি কিন্তু এখনো তৈরি হয়নি, আর একটা ইচ্ছে আছে, ওটা জানি না কি হবে, ওটা ওই ইয়ের উপর। কলম শুরু হয়েছে কি? কলম? হ্যাঁ, ওটা একটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ওটা জানি না কি হবে। আর একটা ওটা তো স্যারের সাথে আলোচনা চলছে ওই ব্রেস্টের আর্থ রই নিয়ে, আচ্ছা। ওটা জানি না কি হবে, ওটা খুব ইচ্ছে আছে, একটা প্রচন্ড ইচ্ছে। একটা খুব জানতে ইচ্ছা করছে, বিদ্যাসাগর নাটক লেখা তো, হ্যাঁ। তুই তো অভিনয় করেছিস, হুম ধরে নে ওটা কোনো বাইরের দল করছে, তুই দর্শক আসনে বসে আছিস, হুম। কি ফিলিংস হবে? জানি না, মানে কি আমাকে জেনে করছে না জেনে করছে। আচ্ছা, তোকে ইনভাইট করেছে, তুই নাটককার, তোকে ইনভাইট করেছে, তোকে মঞ্চে ডেকে শালটাল করিয়েছে, না। করিয়ে তারপর বসে 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 ফুলটুল দিয়েছে। ফুলটুল দিয়ে তোকে মিষ্টির দর্শক প্যাকেট আসনে বসিয়েছে। দিয়েছে। এবার তুই নাটকটা দেখছিস, না, আমার দর্শক আসলে বুঝতে পারে ভালো লাগবে না? না, আমার মঞ্চে ঠিক আছে। কিন্তু মঞ্চে তোকে নেবে না, তোরা তো ধরে নে একটা অন্য দল করছে, কলকাতার একটা দল। ও দেবেই না নাটক, তোর কথা না, হচ্ছে মানে দেবেই আমি- না। আমি- বললে আমার দল করবে না, ওরকম মানে তুই দিবি না এটা একজন নাট্যকারের এই দিদি থাকবে কেন যে আমার দলই না, নাটক আমি যেহেতু না দল হিসেবে না, আমি যেটা করে নিয়েছি, যে মজাটা আমি পেয়ে নিয়েছি, হ্যাঁ। সেই মজাটা আমি দর্শক আসন থেকে পাবো না। এবার এবার ধরো এই নাটকটা তুই নতুন লিখেছিস, হ্যাঁ সেটা হতে পারে, সেটা হতে পারে, সেটার কি ফিলিংস হবে সেটা জানতে চাইছি। ভালো হবে যদি ভালো হবে। আমি যে না ভালো করে ইন দ্য সেন্স আমি যেরকম যেটা ভাবনা ভাবছি, ভেবেছি হ্যাঁ। আচ্ছা। সেই অনুযায়ী যদি যাই তাহলে মানে আমার তোর ভাবনার সাথে যদি ওই ডিরেক্টরের ভাবনাটা মেলে তাহলে বা গোটা নাটকটা দেখে যদি আমি একটা ভাবনা পাই, বেশ। দুটোর মধ্যে যেকোনো
তার ভালো লাগছে। আচ্ছা এবার একটু অফবিটে যাই। হ্যাঁ। এখন করোনা বহ, হুম। ফলে তালা, হুম। নাটক এখন তো ভুলে যাও 50% 50 নিয়ে হ্যাঁ, তাও তো আসানসোলে সেটা কোনো এফেক্ট হয়নি। হ্যাঁ, আসানসোল। ঠিক আছে? নাটক মঞ্চ থেকে বেরিয়ে মানে হুম। রাজপথে নেমেছে, হুম। সোজা কথায় বলতে গেলে। একদম। আমাদের চর্যাপদ একটা উৎসব করলো, হুম, হুম। প্রত্যয়ী করলো, হ্যাঁ। ভাস্কররা করেছে, দিশারি করতে হ্যাঁ, চলেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে থিয়েটার বেরিয়ে আসছে মঞ্চ থেকে অঙ্গন, হুম। পজিটিভ সাইড না নেগেটিভ সাইড? আমার মতে পজিটিভ সাইন। কেন সারমেয় কথা যখন ফার্স্ট ইয়েতে হয়েছিল ভারতীয় ভবনে, রেসপন্স ঠিকঠাক ছিল। তারপরে কোনো কারণে আমরা কি ভেবেছিলাম জানি না, বুঝে পড়ে তারপরে ওটা কি করলো যে ওটা কেন রাস্তায় করা যাবে না, পাড়ায় পাড়ায় থিয়েটার যে কনসেপ্ট, পাড়ায় পাড়ায় থিয়েটার। ও আচ্ছা হ্যাঁ, ওটা ইয়েতে উড়ানের অনুষ্ঠানে ওটা সেকেন্ড শো হলো, ওটার রেসপন্স থেকে ইয়ে হলো যে পাড়ায় পাড়ায় থিয়েটার করা হোক। এবং পাড়ায় পাড়ায় থিয়েটার থেকে যে প্রথম রেসপন্স, প্রথম বোধহয় আমাদের ফার্স্ট শো ছিল হ্যাঁ উপেন্দ্রনাথে, উপেন্দ্রনাথে ঠিকঠাক রেসপন্স ছিল। তারপরে সেকেন্ড শো ছিল কল্যাণপুর হাউজিং, 5:30 থেকে টাইম দেওয়া ছিল, 5:20 বাজছে, সেরকম কোনো দর্শকের দেখা নেই, 5:25 দর্শকের দেখা নেই। গান আমরা তখন দিনে একটা গান ইয়ে করেছিলাম, 5:30 থেকে আস্তে আস্তে একটু লোক আসছে। যেই নাটকটা শুরু হলো, যতগুলো চেয়ার ছিল মোটামুটি 40-45টা চেয়ার ছিল, তার থেকে বেশি লোক ছিল। সব থেকে বড় কথা, আমি ওই নাটকটা অভিনয় করতাম না, আমি বাইরে ছিলাম তখন, একটা বাচ্চা ছেলে ছিল সার্কেল, ও মজা দেখে নাটকটা দেখছিল। ওর বাবা এলো, বাবাকে বললো টিউশন আছে 5-10 মিনিট দেখে এবার আয়। বাচ্চাটাকে তারপরে 10 মিনিট পরে যেভাবে নিয়ে গেছিল না, ওইটা দেখে আমার দারুণ আনন্দ হয়েছিল। বা আরেকটা লোক, উনি বোধহয় ওনার চপের দোকান আছে, উনি যাচ্ছিলেন দোকান খুলতে, তো আমাকে জিজ্ঞেস করলাম, আমরা তখন বাইরে ছিলাম, 5:30-6:30 বাজছে, কি হচ্ছে? আমার নাটক হচ্ছে। ওদের নাটক কি? দেখুন তারপর বুঝতে পারবেন কি। উনিও দেখলেন, উনিও বেরিয়ে যাবেন 5-10 মিনিটের মধ্যে, যতক্ষণ 30-35 মিনিট যতক্ষণ নাটক ছিল গোটাটা দেখেছেন, তারপরেই নিয়ে গেছেন। এই হ্যাঁ, এই ব্যাপারটা, এই যে মানে একদম কাছাকাছি হাতে নাতে যে ব্যাপারটা পাচ্ছি না, এটা আমার হলে গিয়ে দেখলে কিছু কিন্তু মানুষ আমার মনে হয় এটা দুটো দিকই আছে। যেমন সারমেয় কথা, এই সমস্ত যেগুলো আমরা এই ধরনের যে নাটকগুলো আমরা করছি, সাধারণ লোকেরা দেখছেন এবং দর্শকও বাড়ছে, এবং যারা জানেন না নাটক কি তারা জানছেন, এইটা একটা দিক। কিন্তু আর একটা দিকও এটা হতে পারে, যেই নাটকগুলো মঞ্চের আশা করে সেই নাটকগুলো তো আমরা রাস্তায় প্রস্তুত করতে পারবো না খুব সহজেই, যে আমার দর্শকটা তৈরি করছি, যারা কোনোদিন হলে যাননি তাদেরকে আমি ইন্টারেস্টে গ্রো করছি হলে নিচ্ছি। হ্যাঁ, কারণ তারা এরপর আর কি এর আনবে না, তাহলে এটাও না, তাহলে এটাও কথা না যে আমরা এই কারণেই নাটক না। ওই দর্শকদের বা ভালো যারা টানার জন্য যেতেই আমরা পারে করছি না। না। বাড়ির আমি কাকিমা জেঠিমা এদের কথাই ধরি, এরা খালি মানে একটা প্রিয়া আছেন যারা খালি রান্না করেই থাকেন, তাদের বাচ্চা মানুষ করছেন, তাদের স্বামীদের সেবা করছেন, তারা সিরিয়াল দেখছেন। শুধু সিরিয়াল কাকিমায়েরা বলে লাভ না, নেই, আমি বলছি হ্যাঁ। তারা বাড়ি থেকে বেরোয় না, কাকুরা হয়তো বেরোয়, দাদারা হয়তো একটু বেরোয়, বা রবীন্দ্র ভবনের সামনে এসে জিজ্ঞেস করে কি হচ্ছে না হচ্ছে, ফ্রি হলে আধ ঘন্টা বসে চলে যায়, ভালো লাগলে ভালো, না ভালো লাগলে না ভালো লাগলো। কিন্তু তারা তো আসেন না, আমরা তাদের কাছে পৌঁছচ্ছি। তারাও ভাবছেন আমার টিভি দেখা ছাড়াও একটা কাজ, ছোট ছোট বাচ্চারা কিছু এরা একটা এমন কিছু করছে, বা তার বাড়ির ছেলে যদি আবার করতে চায়, তাহলে আমি তাকে হ্যাঁ যা ভালো লাগছে। আমরা আগের বারে যে সম্পদের এখানে যখন বসলাম, সম্পদের একটা গ্রুপ ছিল শৈশব, হ্যাঁ, তো সম্পদের এই গ্রুপটা 7 বছর চলেছিল এবং খুব ভালো প্রোডাকশন করে। কিন্তু এই পাড়ায় পাড়ায় থিয়েটারের যে কনসেপ্টটা তোরা আনছিস, এইটা কিন্তু তখন সে সময় ছিল না, মঞ্চেই হতো ওটা। ওইটা হলে হয়তো আরো উপকৃত হতো। তখন পথনাটক পথনাটকটা ক্রেজ ছিল বাবু, কিন্তু পথনাটকটা কেবলমাত্র ওই রাজনীতি মানে ভোটের মানে মেসেজটা ওটার অন্যরকম ছিল, হ্যাঁ, গম্ভীর ব্যাপারটা ছিল, এটা একটু মজা ব্যাপারটা দেয়। ছিল, যেহেতু আমরা কোনো জিনিস নতুন কারোর কাছে নিয়ে যাচ্ছি, ওটাকে একটু স্পাইসি করে হ্যাঁ, সেটা নিশ্চয়ই। ইয়ে আগে তাদেরকে পরিবেশনটা ভালো সহজ করতে করি, হবে। তাই হ্যাঁ। আর কিছুই না। আচ্ছা, পাড়ায় পাড়ায় থিয়েটারে শুধুমাত্র তোরাই করলি কেন? বাকি দলগুলো কি ইনভাইট করলি না, বাকি দলগুলো এই যেমন তাপস দত্তের সাথে কথা হয়েছিল, কথা বছরের সাথে কথা হয়েছিল, কিন্তু ঠিক 2020 মাথা থেকে তো বন্ধ, আমাদের 2020ও বন্ধ, আমাদের 2021ও কথাই বন্ধ। ছিল যে পুরীর থেকে যেটা হবে সেটা আমরা সব দলগুলোর আচ্ছা, সাথে মানে পরিকল্পনাটা ও, একটু- আগে তো ইয়ের সাথেও কথা হয়েছিল বোধহয়, হ্যাঁ হ্যাঁ আবুজুরের সাথেও কথা হয়েছিল বার্নপুরের ইয়ে নিয়ে। আগে আমরা একটা বছর ওই একটু ওই দেখে নিই। ওখানকার জায়গাগুলোকে ওই হ্যাঁ, দলের হ্যাঁ, সাথে হ্যাঁ। কোলাবোরেট করে করা।
মেট্রোরঙ্গের সাথে কথা হয়েছিল, উদয়বাবুর উদয়বাবুর সাথে ওই হীরাপুরের একটা হ্যাঁ, মুখটাতে। দারুণ লোকেশন ছিল, না মুখটা তো না, মুখটা থেকে ভেতরে গিয়ে হ্যাঁ, দারুণ হ্যাঁ, লোকেশন, ওই সপ্তমে তোমার মুখ আছে। হ্যাঁ ওইখানে। দারুণ লোকেশন ছিল। আর একটা ওই ওটা ভূতাবাড়ি বোধহয়, হ্যাঁ ভূতাবাড়ি যাওয়ার দিকে দেখবে বাদিকে একটা মন্দির রয়েছে, ওখানে আমরা দেখে পর্যন্ত এসেছিলাম। কিন্তু লকডাউনটার জন্য এইটা তা এখন তো ওপেন হয়ে যেত পাড়াপাড়ি থিয়েটারটা। আমরা তো মুখিয়ে আছি এবার তো পাড়ায় আমরা পাড়ায়। তো মানে চালু করতেই চাই, বিশেষ করে শীতের আগে চালু করলে তো ভালোই হতো। দুর্গাপুজোর পরপরটা হলে তো বেটার হয়, ওই সময়টাতে ভালো হয়। আরে সেই বছর তো দুর্গাপুজো অনেক ক্লাবই বলেছিল যে করতে আসতে। এই তো সম্বন্ধে লিখে পাঠিয়েছে তাইরিয়া নাইরিয়া তানা তাই, এটা তো আমি বললাম। আমি তো বলছি না, আমি তো বলা হলো তো ওটাই দেখ আর আমি বিটু জেঠুও লিখেছে। ভিডিওতে এখন লিখেছে তাহলে। সম্বন্ধে ধন্যবাদ। মিঠু আগে লিখেছে না পরে লিখেছে? আগে কে লিখেছে? তা আগে লিখেছে, আগে তো সম্বন্ধে মিঠুদাই লিখেছে মনে হচ্ছে। না না হ্যাঁ, মিঠুদি আবার পুরোটা লিখেছি, শর্টে লিখেছে তাইরিয়া, কিন্তু তার পরেরটাই সম্বন্ধে লিখেছে তাইরিয়া নাইরিয়া তানা তাই। মানে কে টুকেছে ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে না। যাক, এটা তোমরা বুঝে নাও, আমরা এই বিষয়ে যাচ্ছি না। বাস, বেশ। অনেকক্ষণ তো হলো, দুটোটা সংলাপ শোনা চল, ঠিক আছে। শোনা একটু শুনি। হ্যাঁ, জলটা খেয়ে নে, তারপর তোর কলকাতার অভিজ্ঞতার একটু গল্প শুনবো। এটা রোশনাই বিবির একটা সংলাপ, তালকানা আর সুগতর একটা জায়গা, আমি একটা পোর্শন এখানে করবো সুগতর জায়গাটা। মাঝে মাঝে ভেতরটা পুড়ে যেতে থাকে জানো, শেষ দিকে বাবা কিরম যেন হয়ে গিয়েছিল, থেকে থেকেই ভুল বকতো, বলতো বাবা ঘরে ফিরেছো, কাজ ঠিক মতো করেছো তো অফিসে? মার মুখটা মুহূর্তে করুণ হয়ে যেত, বলতো সুগত চাকরি পায়নি এখনো, জানোই তো, পাবে, দেখো তুমি ঠিক পাবে একদিন। বাবার মাথা ঠিক ছিল না, বলে উঠতো ওরা যে বলে গেল সুগত চাকরি করছে অফিসে, ওরা যে কারা তা কোনোদিন বলে উঠতে পারতো না লোকটা। মাথার ভেতরে আগুন জ্বলে উঠতো আমার, কেন মরছে না লোকটা, কেন কেন এভাবে জ্বালাবে আমাকে চিরদিন, কেন? ভগবান যতদিন বেঁচে থাকবে তিল তিল করে মেরে ফেলবে আমাকে লোকটা। ঠিক এই সময় বাবা হয়তো বলে উঠতো আমার বলার ভাগ আমি বললাম, তোর চাকরি তুই করলি বা না করলি তোর ব্যাপার। মানুষটা খুব রসিক ছিল জানো। তারপর একদিন সেই মানুষটাও মরে গেল। দিন বদলায় বুদ্ধুরাম, দিন বদলায়। পরে শোনা ছিল মানে মানুষ পুড়তে থাকলে আমার খুব আনন্দ হয়, বুঝেছিল না? হ্যাঁ এবারটা ছিল মানুষ পড়তে থাকলে থাকলে আমার খুব আনন্দ হয়। কর না জায়গাটা কর না, মিঠুনের সংলাপ তো কি হয়েছে তুই বলবি না? আশ্চর্য ব্যাপার। কত ভালো ও সংলাপ। আলাদা চাইছে, ও আর ও আর মিঠু কাকু হ্যাঁ আলাদা মিঠু চাইছে। বাবুকেই আমি মিঠু চাইছি কাকুকে চাইছে। মিঠু বাবুকেই হবে চাইছি, না। মানে এটা তাহলে তুই বলছিস আরেকটা লাইভ করতে হবে মিঠুনের সাথে? একদম 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 মিঠুদা শুনছো? অদ্ভুত লেগেছিল আমার। ওটা রোশনাই বিবি হবে। হ্যাঁ আচ্ছা, এখানে উজ্জ্বল ঘোষ লিখছে বিষয়টি ভালো। জয়দীপ রায় মানে আমাদের যোগুবাবু বড় বড় বুড়ো আঙুল দেখাচ্ছে, এটা মানে কি ব্যাপারটা বুঝছি না। কিছু লেখো এরকম বুড়ো আঙুল দেখে কলা দেখা মানে কি ঠিক বুঝলাম না। গজু বাবু গজু গজু। আচ্ছা আচ্ছা, এইবার একটু অন্যদিকে হাঁটি। হ্যাঁ। একটু অন্যদিকে হাঁটি। হুম। দেখ, আমাদের আসানসোলে তো সেইভাবে নাট্য শিক্ষার কোনো সেরকম ব্যাপার নেই, ঠিক আছে? তুই রবীন্দ্রনাথের পড়াশোনা করেছিস নাটক নিয়ে, ঠিক আছে? মানে না স্যার কিরকম নাট্য শিক্ষা বলতে একাডেমিক্যালি? না একাডেমিক্যালি না, মানে এই যে প্র্যাকটিক্যাল যে ব্যাপার। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসানসোলে প্র্যাকটিক্যাল আছে কিরকম? যে কোনো জায়গায় যে কোনো দল থেকে শুরু করে সমস্ত জায়গায় আছে। স্বপনদা কিন্তু আমাদের শিখিয়েছিলেন মেথড বলে একটা, তখন স্বপনদা হুম। দলে করেছিলেন, আমরা প্রত্যেক মেথডে গিয়ে শিখেছিলাম, হুম। আমিও ছিলাম ওখানে। হুম। এবং স্বপনদার সাথে আমিও বহু নাটক করেছি, অনেক শিখেছি, হুম। এটাও কোনো সন্দেহ না, হুম। সেটাও ব্যাপার না। আমি বলছি যে ধর একটা ইনস্টিটিউট, যেখানে যেমন কল্পতরুদার একটা ইনস্টিটিউট, হুম। রুদ্র যেমন একটা ইনস্টিটিউট হুম। চালাচ্ছে অভিনয়, এই ব্যাপারটা এইরকম যে আসানসোলে আরো হওয়া দরকার। বা আসানসোলের যে নবীন প্রজন্ম, তোদের মতো যারা, তোদের যে বন্ধু বান্ধব, তারা কিন্তু সবাই কেউ থিয়েটারে আসছেন না, সেই ব্যাপার না। হুড়মুড় করে কোনো স্রোত কিন্তু থিয়েটারের দিকে নেই। না, এদের থিয়েটারমুখী করার জন্য কি করা উচিত? তার মধ্যে একটা পাড়ায় পাড়ায় থিয়েটার বেশ। 1 নম্বর। 2 নম্বর আচ্ছা ইনস্টিটিউট না হয় হলো, আর একটা ইনস্টিটিউট হলো, আরো 2-3টে ইনস্টিটিউট হলো,
কিন্তু ফার্স্ট অফ অল তো আমাকে সেই উৎসাহটা ইয়ে হ্যাঁ, করতে ওইটাই হবে। বলছি যে আমি এই- 2015-তে হঠাৎ করে এসেছিলাম, হ্যাঁ। কিন্তু সেই উৎসাহটাকে আমার মধ্যে জিইয়ে রাখা, হ্যাঁ। সেটাকে Like ক্যারি a ফরওয়ার্ড learning করা, করা। হ্যাঁ সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা, সেগুলোতে এক চুলো আমার দায় নেই। হ্যাঁ। সেটা যিনি আমাকে শিখিয়েছেন, যিনি আমার গুরু, তারই তিনিই এখন তো করেছেন। তোরাও শেখাচ্ছিস, তোদের জুনিয়ররা তো এসছে, আপাতত তোদের জুনিয়ররা তো এসছে, হ্যাঁ না, না, না। এসছেন কিন্তু রেকর্ডের জুনিয়ররা আসেনি তোদের? হ্যাঁ এসছে, জুনিয়র ব্যাচ এসছে, কিন্তু সেখানে তাহলে সেক্ষেত্রে তো তোরাও কোথাও কোথাও গুরু হচ্ছিস। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমি এটাই বলছি যে এই যে নতুন প্রজন্মকে টানার জন্য হুম। আমরা যেমন পাড়ায় পাড়ায় যেটা একটা হলো, আর কি স্টেপ দিলে মনে হয়? আমি যেভাবে মানে পরবর্তীকালে বুঝেছিলাম যে কিভাবে একজনের মধ্যে সেই বীজটাকে ঢোকানো দিয়ে রাখতে হয়, হ্যাঁ। যেমন আমার মোটামুটি একটু পড়তে ভালো লাগতো। হুম, হুম। তো আমি যখন স্ট্যানিসলাভস্কি নিয়ে পড়ছিলাম শুরুর দিকে, বা অন্য কোনো কিছু নিয়ে আর্থার মিলার নিয়ে পড়ছিলাম, তো স্যার কি করতেন, আমাকে কিন্তু গোটা কিছু বলতেন না, মানে স্ট্যানিসলাভস্কি নিয়ে কিছু বলতেন না, হয়তো এই মেথড অ্যাক্টিং হয়তো বলতেন। আচ্ছা মেথড অ্যাক্টিংটা কিভাবে এসছে তুই জানিস? এবার আমি যদি না জানি তাহলে অটোমেটিক্যালি আমি বাড়ি গিয়ে সেটা নিয়ে তারপরে রিসার্চ করতে শুরু করে দিতাম। আর্থার মিলার নিয়ে শুরু হলো, হঠাৎ করে হয়তো কোনোদিনও বলবেন আচ্ছা স্ট্যানিসলাভস্কি এবং মেয়ারহোল্ডের মধ্যে ঝগড়া কেন হয়েছিল, এরকম কিছু একটা বলে দেবেন। বা স্ট্যানিসলাভস্কির সাথে বারবার চেকঅভের দ্বন্দ্ব কেন লাগতো, চেকঅভ লিখতো, স্ট্যানিসলাভস্কি সেই প্রোডাকশনগুলোই করতো, কিন্তু তাও ওদের দ্বন্দ্ব লেগেই থাকতো। এই সমস্ত ছোটখাটো গল্পগুলো বলতেন, এবার আমি ওগুলো নিয়ে পড়তে শুরু করতাম। অভিনয় ঠিক সেরকমই, কোনো একটা জায়গা বা কোনো একটা সেটাকে নিয়ে ইলাস্ট্রেট করলেন, সেই জায়গাগুলো অটোমেটিক্যালি করতে। এবার এইভাবে আমি যেহেতু শিখেছি আমি এইভাবেই যদি কারোর সাথে আড্ডা মারি, আমি শেখাই বা গুরু নই, আড্ডা মারি, আমরা ডেইলি আড্ডা মারি, যখন লকডাউন ছিল না বা এখন, তখন এইসব নিয়ে আলোচনা হয়। তা সেটা তো তোদের পেরিফেরি, হুম। তোদের যে গ্রুপটা তার ভেতরেই হচ্ছে, হ্যাঁ আমি তার বাইরে বলছি, গ্রুপের বাইরে গ্রুপের বাইরে। আমি পার্সোনাল যে বন্ধুদের সাথে মেশামেশি করি তাদের সাথে সেটা পাপড়ি আর তিথি তো সেই জায়গাটাতে যাস, যে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট না, না। করা থিয়েটার সম্পর্কে। গ্রুপের বাইরে কোনো ভালো বন্ধু থাকতেই পারে। হ্যাঁ সেরকম বলেছি, যেমন ওরা বলে যে কেউ মজা নিয়ে তো নেয়, আমাকে নিবি, আমি ভালো কাঁদতে পারি, কেউ বলে ভালো হাসতে পারি, আমি এরকম করতে পারি। দিনের তোর ঠিক আছে? একটা সংলাপ চলে জানিস ওই ময়না, সে বলে যে ও বাবা দিকে বড় করতে হবে। এখানে বলে এই ভিতরে একটু রাত থাকবো, বুঝবো, রং মাখবো। হ্যাঁ। এই কনসেপ্টটা কিন্তু এখনো আছে। এরকম অনেকে বলে, মানে আমি অনেকে এরকম ভিখারি বলে। ক্যারেক্টার পেলে ওই সুন্দর একটা তুমি যদি একটু দেখা সিরিয়াল সিনেমায় চান্স করে দিতে পারো তাহলে থিয়েটারে হ্যাঁ। আসবে। এটা নতুন এসেছে যদিও। এটা নতুন রিসেন্টলি এসেছে, যে একটু ওই দিকটা মানে মনে করে এটা হচ্ছে ধাপ, আচ্ছা। এটা দিয়ে আমাকে ওটাতে যেতে হবে। না কিন্তু এক্ষেত্রে একটা কথা বলবো, আমাকে একটা বোঝা যে ধর এখন একটা খুব ক্রেজ চলছে ইউটিউব, আমি ইউটিউবার খুব হচ্ছে কি ইউটিউবার হয়, ইউটিউবকে যে ছোট ছোট কিছু কিছু সিনেমা খুবই ভালো হয়, আমিও দেখি, ইউটিউব দেখি না দেখা নেই। এইটাই থিয়েটারকে কতটা উৎসাহিত করছে, এই থিয়েটারের এই ইউটিউবের ছোট ছোট সিনেমাগুলো আমাদের আশেপাশে অনেকেই করে। এই যে প্রতিভাগুলো বেরোচ্ছে, অনেক ছোট ছোট প্রতিভা, কিরকম? তার ইউটিউব চ্যানেলের জন্য তাকে একটা 7 মিনিটের কিছু বানাতে হবে। হ্যাঁ তো তার বন্ধু এসে, এখন তো সব বন্ধুরা বন্ধুদের দিয়ে এরকম হ্যাঁ, করে হ্যাঁ, ছোট ছোট, হ্যাঁ। ওই ইউটিউবে খুব বড় বড় লোকজন না, বয়সে বড় লোকজন না, না। কমই আমি বলতে পারছি। আমাদের সব বয়সী কিছু হয়েছে, ধরো। তারা মানে নিজের আমি সাথে যদি অন্তত এটা করার জন্য সাথে কিছু ভাবছে। হ্যাঁ ও ভাবছে এবার গল্প হলেও ও সে সাথে ভাবছে। কিছুই ভাবছে না, ওর অভিনয়টা ভাবনা করতে হবে, পারুক যে না পারুক, হ্যাঁ। পারা না পারা আমরা বলার ইয়ে নই। এবার কথা হচ্ছে যে ওরা এটা করছি এবং ওটার জন্য কিছু হলেও অন্য কিছু ছেড়ে চেষ্টাটা করছে। হয়তো তোমার করছে। ভাবনা দিয়ে ওর যে ভাবনাটা কিছুই না, কিন্তু ওর কাছে সেটা অনেক। আর ও একে দিয়ে এটা করাতে হবে, ওকে দিয়ে করাতে হবে, প্রথমবার ফেল করলো, বা ওই এখন লাইক শেয়ার সাবস্ক্রাইবার এগুলোও তাকে কিন্তু না, উৎসাহিত এরকম অফার করছে। তোদের কাছে এসছে অভিনয় করার জন্য? আমি তো বউরা তো করছি, করে তো। আচ্ছা, সোনু দুটিটা করলো না? হ্যাঁ তুই অভিনয় করেছিস? না কেন তোকে নেয়নি কেন? না প্রথম মানে দিকে video আমি শুনবে না 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 আসলে প্রথম দিকে আমার ক্যামেরা খুব একটা আমার স্বাচ্ছন্দ্য ছিল। হ্যাঁ ক্যামেরার সামনে আমি আমি করতে প্রথমবার খুব এডিট করতে দারুণ মজা লেগেছিল, আচ্ছা। ফোনেই এডিট করেছিলাম যদিও। তো এই কারণে আমি ইন্টারেস্ট দেখাইনি বলে, এবং অফারও করেছিল, আমি দেখ যদি না করতে পারিনি, হ্যাঁ এবার দেখ যদি আমাকে হয় তাহলে করিয়ে নে, এরকম ব্যাপার। তারপর বাদ দিয়ে দিয়েছি আর কি, আর তারপর আর দিচ্ছেই না। পাতা দেয়নি আর আর এর দরকার নেই। বাড়ির লোকেরা তো দিচ্ছে না। আর বোঝা না দরকার। হ্যাঁ দিয়ে সোনু ভাবনা চিন্তা কি করছে সেটা একটু শুনি।
ভাবছি কি ভাবনা না চিন্তা সে নেই পড়াশোনা করছে বলো হ্যাঁ 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 এবার ওর ভাবনা চিন্তার মধ্যে আমি খুব একটা ঢুকতে চাই না, কারণ খুব কেন? পড়াশোনা করছে তো, আর আমি ঢুকে পড়লে আমি ওখানে ছোট হয়ে ও যাবো। খুব শিক্ষিত আমি এবার এই অকপট স্বীকারোক্তি কিন্তু কেউ করে না, তুই এটা করলি। আমি ও যেটা ভাবছে ও সেটা ভাবছে, ভাবুক, ও ওর লাইনে যাচ্ছে, হ্যাঁ ও যেটা করবে না, এবং আমি তোকে যদি সেই ক্ষেত্রে যদি সাহায্য করতে সেটা করবি, হ্যাঁ অবশ্যই, যেমন যদি চা করে দিতে হলো দু একটা হ্যাঁ বিস্কিট। সে তো ওই তো ওটার মধ্যে না ঢুকেও সাহায্য করছে হ্যাঁ আচ্ছা ওকে ঠান্ডা থাকতে সাহায্য করছে ওটাই না, সোনু সবচেয়ে সোনু ভালো। মাথা গরম করা ছেলে নয়, না এটা- মাথা গরম কোনো করে মাথা না। গরম ওই ওই ঝামেলার ঠান্ডা নয়, মানে ওর ওই যে ভালো করে কনসেন্ট্রেশনটা আচ্ছা। ওদিকে থাক, ওই জন্য সাহায্য করছে। আচ্ছা উজ্জ্বল তারা একটু দেখে দিই। উজ্জ্বল ঘোষ লিখেছে বিষয়টি ভালো, তাপস কাকু লিখছে আমি আর তাপসী আছি। আচ্ছা অমিতাভ সম্পাদি খুব ভালো লাগছে। আচ্ছা গজুদ এক্সপ্রেশন দিয়েছে যে কাঁচকলা দেখিয়েছিল না, ওটার মানে লিখেছে এটার মানে এক হাতে থামস আপ দেখিয়ে পোষাচ্ছে না, তাই দু হাত দেখাচ্ছে। আচ্ছা বেশ ভালো কথা। রুদ্রপ্রসাদ ঘোষ খুব ভালো লাগছে। দীপেন্দ্র লিখেছে অভিনয় বাদ দিয়ে থিয়েটার এর কোনো কাজটা করতে ভালো লাগে বলো, তিনজনই বলো। এটা দীপেন্দ্রের প্রশ্ন। অভিনয় বাদ দিয়ে থিয়েটারের আর কোন কাজ করতে ভালো লাগে? দিদিগিরি করতে ভালো লাগে, সেটা আমি খুব ভালো করি আমার দলে। দীপেন্দ্র বলো বলে? থিয়েটারের ওটাও তো দরকার, হ্যাঁ বলছে অভিনয় বাদ দিয়ে থিয়েটারে আর কোন কাজ করতে ভালো লাগে? লাইটটা, আমার লাইটটা করতে খুব ভালো লাগে। দীপেন্দ্র কেটে আমার তো গেল। মেকআপ আছেই। না দীপেন্দ্রি কেটে গেল না, দীপেন্দ্রি আছে, ওর থেকে শিখি আমি। আচ্ছা কারণ ও যে যে জায়গায় যেগুলো তো করেনি, যেমন জোড়া পাল্টনে আমি লাইট করেছি, হুম, হুম, হুম। ওই সাহসটা আমি পেয়েছি আর কি। পেয়েছি, Gain ওর থেকে করেছি। পেয়েছি, আচ্ছা। ওকে দেখে শিখেছি। মিউজিকে আমি একদম অপটু, আচ্ছা। ওই এক আধটা নাটকে যেখানে এক দুটো আছে কোনো রিস্ক নেই। আচ্ছা মিউজিক ও মাম খুব ভালো করে, ওরা মিউজিক দুজন গুলো তো স্বপন দিনে গালি দেয়, ওটা কানে নেওয়া যায়। সবেতেই গালি দেয়, লাইট গুলোও অভিনয় আমরাও করতে খেয়েছি। স্টেজ থেকেও গালি না, দেয়, না, আমরাও খেয়েছি। সেটা আমরাও খেয়েছি, ওই এটা নিয়ে- ড্রেসটা নিয়ে এখন ভাবতে ভালো লাগে, ওটা ওই স্বপনদার সাথে থেকে থেকে ওই ভাবনাটা এখন আমি আর যেটুকু কিছুটা ভাবি। আচ্ছা বিক্রম না অভিনয় জানা সব ভালো লাগে অভিনয় বেশ, তুই উত্তরে যদি স্যাটিসফাই হয়ে তাহলে তুই ডবল থামস আপ দেখা যাবে বলে দেখিয়েছি। আচ্ছা এবার একটু একদম রিসেন্ট নাটকের দিকে আসি। এখন প্রোডাকশন কি চলছে? আপাতত এখন একটা নাটক চলছে, সেই রিডিং রিহার্সালের পর্যায়ে রয়েছে, অবরোধ, আচ্ছা। তীর্থঙ্কর চন্দ্রের লেখা। আচ্ছা, আচ্ছা। ওটা চলছে, ওটা আবার এখন জাস্ট এখন একদম প্রিলিমিনারি স্টেজে আছে। বেশ, এখন জাস্ট পড়া হচ্ছে। বাবাইদার নাটক নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? হ্যাঁ আমার তো আমি তো সেই দিনকেও বলছিলাম মিষ্টি কুকুরের কথা। আমার তো মানে অদ্ভুত লাগে কি আমরা 2020-তে আবার দহনকাল করছিলাম। আচ্ছা হ্যাঁ ওফ আলাদা একটা এবার তুমি বলো উনি কোন ইনস্টিটিউট থেকে বেরিয়েছেন? স্বাভাবিক তাহলে স্বাভাবিক। নিজে একটা ইনস্টিটিউশন। মানে ওই আমি দহনকালের সংলাপের বাঁধুনিটাই অন্যরকম। হ্যাঁ মানে আমি একবার স্যারের সাথে দেখা করতে গেছিলাম, হুম। তখন হসপিটালে ছিলাম। তো এমনি কথা কথা আমি তো স্যারকে বহুবার বলেছিলাম যে দহনকাল পড়তে আমার অস্বস্তি লাগে। হুম। কেতন মানে রিহার্সালের পড়ে না আমি কেতন করে হ্যাঁ। কেমন একটা মানে হতো ভেতরটা, কেমন একটা লাগতো। আমি বারবার বলেছি স্যারকে যে আমার কেমন একটা হচ্ছে, অস্বস্তি হচ্ছে। তো তখন আমি যখন গেছিলাম ওই হসপিটালে, তখন বলেছিলেন স্যার যে এরকম এই করে কেতন, তো বলছে প্রত্যেকটা ইয়ের পরে অস্বস্তি করছে। তো তখন উনি বলেছিলেন তুমি সুইচ অফ সুইচ অন করতে এখনো পারো না, যেদিন যতক্ষণ না পারছো ততক্ষণ তোমার হবেই ওটা, এবং ওটা খুব শিগগিরই তোমাকে শিখতে হবে। তোরা নগর সেলে দেখেছিস বাবাইদার লেখা যেটা রাঞ্জলি করতো? না ওটাতে স্বপনদা গান গাইতেন, মানে লাস্ট সিকুয়েন্স ছিল যে মানুষকে ধর্মের দিকে ঠেলে দেওয়া হচ্ছে হ্যাঁ। এই দিকগুলোকে। ওইটাও বেশ ভালো লাগছিল, মানে বাবাইদার ম্যাক্সিমাম নাটক বেশ হ্যাঁ জমা বাপরে বাবা, আগের বছর পড়লাম মরুযাত্রা। মরুযাত্রা তো বাপরে আমরা বাপ। করেছি, মরুযাত্রা তো হ্যাঁ। বলাকা প্রোডাকশন। জোড়া পল্টন জোড়া পল্টনের লাস্ট মরুযাত্রা। ভাবনাটা ভাবতো যেখানে ছাতাটা খুলে যাচ্ছে, একদম, মানে কোথা থেকে শুরু হয় কোথায় একটা গিয়ে শেষ একটা হয়। অন্যরকম ভাব। ও এখন রিসেন্টলি কিছুদিন আগে পড়লাম নাটকটা, ইয়ের নাম কি ওই নাটকটা? মামা বলছে বিরোধবিহীন। বিরোধবিহীন। উফ, আর প্রথম দিন যেদিনকে পড়া হলো বিরোধবিহীনটা ভালো লাগলে? হ্যাঁ মামা মানে বান্টু মামা বোধহয় কথাবার্তা হচ্ছে ওটা। কথা হচ্ছে ঘর পরিষ্কার করতে না কিছু করতে গিয়ে ওই স্ক্রিপ্টটা খুঁজে পেয়েছেন, বহু বছর পুরনো। হ্যাঁ। এরকম কিছু একটা ইয়ে আছে। তো প্রথম দিন যেদিনকে আমি জাস্ট শুনলাম, ওরে বাপ রে বাপ। বাবাইদার গোল্লা ছোট দেখেছিস? না, আমি তো তখন
গোল্লা ছোট পারলে যদি পারিস, স্ক্রিপ্টটা আছে কিনা জানি না, পারলে একবার পড়ে দিস। হ্যাঁ স্ক্রিপ্ট স্ক্রিপ্ট পাওয়া মুশকিল, কারণ ওটা বলাটা করা নয়। আমি সুভাষ সমিতি করতে হবে। আমি তো শিশির কাপুরের হ্যাঁ। স্ক্রিপ্ট পড়েছিলাম, হুম। বেহালা বেহুলা বেহুলা স্যার বেহুলা। ওইটা পড়েছিলাম। তারপরে আমি লাস্টটুকু যখন পড়েছিলাম, যখন ওই ইটের ইয়েতে দাও দাও করে আগুন জ্বলছে, আমি পড়ে পড়ে মানে এটা নিশ্চয়ই এডিটেড ছিল, এটা মানে যা স্ক্রিপ্টে ছিল এটা নিশ্চয়ই, যখন মঞ্চে উঠে তারপরে আমি শুনেছিলাম স্যারের কাছ থেকে, হাউজের কাছ থেকে, যে কিভাবে আগুনটা ধরানো হয়েছিল, বাবলু কাপুর করেছিলেন। হ্যাঁ বাবলু আগুনটা কাপুর ধরিয়েছিলেন। তাহলে উনি কোন ইনস্টিটিউট থেকে এসেছেন? আমি বলছি তো, মানে আমি আসানসোলে এমন এমন জিনিস শুনেছি, দেখেছি বা পড়েছি, আমার মানে এবং আমি এটাও বলতে পারি, জানি না এখানে কলকাতার কোনো কেউ আছে কিনা, কলকাতা চলছে মফস্বলের জন্য, কলকাতার থিয়েটার চলছে মফস্বলের জন্য। না, একটু অভিজ্ঞতাটা শুনতে চাইবো, মানে হ্যাঁ। কলকাতা একটা মফস্বলের ছেলে কলকাতায় গিয়ে অভিনয় করছে, হ্যাঁ। সেটা তোকে কেমন মানে? প্রথম দিকে তো খুব ইয়ে মনে হতো, মানে আউট অফ দ্য সার্কেল আচ্ছা। মনে হতো। বিশেষ করে যখন রিহার্সালে মানে কোনো কিছু কল টাইম থাকতো 7টায় বা 7:30, ওই টাইমে পৌঁছে যেতাম, ওখানে আলাদা করে সেট অন্য কেউ একজন বয়, সেগুলো আমার অভ্যস্ত ছিল। আমরা যেমন নিজেদের নাড়াঘাটা করে করার একটা ভেতরে ব্যাপার থাকে। তারপরে আস্তে আস্তে এখন তো অনেক বন্ধু হয়ে গেছে, এখন তো প্রচুর বন্ধু হয়ে গেছে, তাদের সাথে ডেলি কথা হয়, এখনো কথা হয়। ওই দেবশঙ্করের সাথে অভিনয়ের অভিজ্ঞতা নেই। আমি মানে ওনার জন্য আমি কিছু বুঝতে পারিনি, ওনার এতটাই প্রথম যেদিন দেখি মঞ্চে শেয়ার করছিস, ওনারই ছোটবেলা থেকে অভিনয় মানে করছিস। মঞ্চতে কিছু আমার ইয়ে হয়নি, কিন্তু ফার্স্ট যেদিন স্যার ঢুকলেন রিডিং রিহার্সালে, ফার্স্ট যেদিন ঢুকলেন, যেহেতু আমরা মানে একটা ওয়ার্কশপের মাধ্যমে আমরা ইয়ে পেয়েছিলাম, স্যার যেদিন ফার্স্ট ঢুকলেন এবং ব্রাত্য স্যার যেদিন ফার্স্ট ঢুকলেন, ফার্স্ট ওই একটু হার্টবিটটা ছিল, বা ফার্স্ট যখন ডায়লগ বলতে বললেন, ফার্স্ট আমাদের ডায়লগ বলতে বলার পরে স্যার বলেছিলেন, মানে ব্রাত্য স্যার বলেছিলেন যে একটু স্যারের নকল করে বলো, যেহেতু ছোটবেলা স্যারের নকল করে বলো। ওইখান থেকে একটু ভয়, মানে যেদিন থেকে ওই সকাল 7টায় মিনার্ভা থেকে রিহার্সাল স্টার্ট হয়েছিল, রিহার্সালে এতটুকু কিছু বুঝতে পারিনি আমি কারোর সাথে অভিনয় করছি যিনি মানে দেবশঙ্কর স্যার মানে কোনোদিনও বুঝতে পারিনি আমি। এটা অদ্ভুত, এটা কারোর সাথেই মানে বড় কারোর সাথে অভিনয় করতে গেলে এটা মানে বুঝাই যায় না কোনোদিনও। ওনাদের ওই ইয়েটা চলে আসে যে আমরা এফেক্টটা লাভ করি। কলকাতার থিয়েটার, আসানসোলের থিয়েটার ডিফারেন্স অনেক আছে। কলকাতায় একজন নাট্যকর্মী নাটকটাকে জীবিকা হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে অনেকে করছেন না। আসানসোলে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই, তাহলে আসানসোলের থিয়েটারটাকে অ্যামেচারি হয়ে যাবে, যেখানে কোনো সাবালো হয়ে মানে আমরা ওটাই বললাম যে মানে প্রোডাকশনের দিক থেকে কিন্তু আমরা কোথাও অ্যামেচারিস্ট বা অ্যামেচার ভাবনা আমাদের এরকম নই, ঠিক আছে। হ্যাঁ, তুমি যেটা বলতে পারো কলকাতার থেকে আসানসোলের, যেটা আমার মনে হচ্ছে হিউজ পার্থক্য, সেটা হচ্ছে টেকনিক্যাল দিকে। মানে একটা লাইট, একটা গোটা অথৈ জলের মতো প্রোডাকশনের লাইট লাগাতে 8টা 10টা 2 ঘন্টার মধ্যে, মানে আমি ইনক্লুডিং গাড়ি ঢুকলো 8টার সময়, গাড়ি ঢুকলো, নামলো, লাইট সেট করলো, 10টার মধ্যে ফুল সেট, 7টা থেকে 8টার মধ্যে ফুল ইয়ে সেট ফুল সেট। এই যে এই অত বড় সেটআপ, অত বড় সেটআপ ভারতীয় ভবনে বোধহয় 1/3 দেখেছি আমরা, 1/3 হয়েছিল। 1/3 হ্যাঁ, ভারতীয় ভবনে 1/3 হয়েছিল, একাডেমিতেও বোধহয় একটা বাদ গিয়েছিল, হ্যাঁ একাডেমিতেও বোধহয় একটা বাদ গিয়েছিল। তাহলে ওই যে ব্যাপারগুলো, ওই যে হেল্পিং হ্যান্ড হোক বা ওখানে এত বেশি প্রফেশনালিজমটা ওইখানে দেখাতে হবে। বাস ওইটুকুই আমার মনে হয়। মানে আসানসোলে টেকনিক্যাল পার্সনরা যদি আরো বেশি প্রফেশনাল হন, তাহলে আরো বেশি ভালো প্রোডাকশন হবে। হ্যাঁ, তাদের কি করবে, তাদের আমি যদি অথৈ জলের মতো সেট ভাবতেই পারি, আমি অথৈ জলের মতো সেট করে আমি রবীন্দ্রভবনে একটা প্রোডাকশন করলাম, তারপরে আমার যে 4টা জায়গায় শো হবে, 5টা জায়গায় শো হবে, তখন আমি কি করব? সেটা হবেও না, নিজের ভাবনাটা ওখানেই মরে যায়, ভবিষ্যৎ এটা আমাকে ওই হাবুজুটুই শিখিয়েছিল না। তুমি যেটা ফার্স্ট যে নাটকটা বললে, ওটা আমি পড়াতে গেছিলাম বিষের ধোয়া, তো ওখানে একটা দোতলা বাড়ি ছিল এবং তার পাশে আর একটা বাগান বাড়ি ছিল, উপন্যাসও ছিল এবং আমি নাটকটাতেও লিখেছিলাম। তো তখন গোটাটা শোনার পরে আমি বলেছি
ভাবনার দিক থেকে প্রথমেই বলছি না যে প্রথমে তুই ভাব যে সেটটা কিরকম হবে, হুম। কিন্তু যেহেতু তুই যদি ভাবিস যেটা আসানসোলের মতো কোনো দল করবে, তখন যদি থিয়েটার লিখিস কোনো নাটক লিখিস কোনো, তাহলে তোকে একটু ভাবতে হবে। না, এবার প্রশ্ন যেটা উঠে আসছে, তাহলে সেক্ষেত্রে কি আমরা পূর্ণাঙ্গ নাটক করবো না? কারণ পূর্ণাঙ্গ নাটকের একটা কি দুটো শো বেশি হয় না। দিশারি লালন দুটো শো, হুম। তোদের সীতা দুটো শো, সীতা, তামাশা, তামাশা মঙ্গল কোথায় শো? অনেক এরকম সিদ্ধান্ত তাও হয়েছে, তামাশা তো তামাশা একদম তখন একটা কি দুটো গুনে হবে। দুটো তামাশা, একটা আসাম একটা আসানসোল। তাহলে এই খরাটা বিসর্জন আমাদের একদম। আচ্ছা, এই খরাটা এই 2-3 দিন আগেই কথা হচ্ছিল এটা নিয়ে। এই আমরা যখন ক্লাস 6, 7, 8 পড়েছি, আমাদের স্কুলে থিয়েটার হতো। 9, 10 থেকে আস্তে আস্তে কমলো, 11, 12 বন্ধ হয়ে গেল। এখন স্কুলে থিয়েটার হয় না, না, হয় না। হয় না। কলেজে কোনো ইন্টার কলেজ এগুলো ফেস্টিভ্যাল হয় না। কলেজে থিয়েটার দিয়ে কোনো চর্চা এইগুলো যদি না হয়, এইগুলো যদি না হয়, মেন তুমি যেগুলো বললে যে কোথা থেকে লোকেদের মধ্যে ওই জিনিসটাকে ঢোকানো। জিনিসটা ঢুকবে, এইগুলোই তো। না, তার মানে তাহলে আমরা যদি আর একটা ভাবনা ভাবি, এটা অবশ্য আমার ব্যক্তিগত ভাবনা, যে পাড়ায় পাড়ায় থিয়েটার যেমন হচ্ছে, সেটা স্কুলে থিয়েটার বা কলেজে হয়তো থিয়েটার কি করা যায় না? দিল্লিতে হয়। আমি আমি তো বলছিলাম যে আমরাই হয়তো ইনিশিয়েটিভ নিলাম, হ্যাঁ, আমি সেটাই আমরাই বলছি। হয়তো ইনিশিয়েটিভ ওই- নিলাম। ওই আমি ভাবনাটা ওরা 40% ভাবছে। শুনেছি যে 40% যে ওয়েস্ট বেঙ্গলে স্কুল বা কলেজের থিয়েটার বা পারফর্মিং আর্টের যে কোনো একটা সাবজেক্ট ছেলেদেরকে নিতে হবে, শুনেছি আমি, জানি না কিভাবে। না, ওটা এখনো পর্যন্ত ওটা কোনো স্ট্রিক্ট ফলো আপ হয় বলে আমার মনে হয় আমাদেরকে না। কেউ কোথাও জিজ্ঞেস করলে নাটক কি সেই ছোটবেলায় স্কুলে দেখেছি, সেই যে রাজপুত্রী সাজি হ্যাঁ। বা পড়তাম। হ্যাঁ, বা পড়তাম। কেন ছোটবেলায় ন্যাশনাল নাচ স্কুল অফ ড্রামা, করেছি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা হিন্দিতে রয়েছে, আমাদের ইয়েতে রয়েছে, ওই মাইসোরে রয়েছে একটা বিরাট বড়, সিকিমে রয়েছে, ইয়েতে রয়েছে একটা স্কুল, ওই ভট্টেন্দু হরিশ্চন্দ্র। কেন বেঙ্গল ওরকম অত বড় পুরোপুরি, আমি বলছি পুরোপুরি শুধুমাত্র বেঙ্গলের জন্য। বেঙ্গলের জন্য একটা নেই। ড্রামা বা থিয়েটার স্কুল নেই? নেই এখানে। কেন হবে না? যদিও শুনেছিলাম শিশির ভাদুরী নাকি এটার জন্য লড়েছিলেন। শিশির ভাদুরীও নেই, আর তার লড়াইও নেই এখন। তার কোনো বল তো আমরা পাইনি। না, আমাদের কিছু আমরা এখন খুব শর্টকাটটাকে তুই একটা গান শোনা না, সংলাপ বলি, কিছু তো একটা কর, অনেকক্ষণ তো ভালোই করছি করতে তো। যাচ্ছিস। কই আমি করছিস? তো বকবক তুই তো এখানে তো গলা বেলালি, শুধু দোয়া করবে একটু, এবার তুই কিছু শোনা। ওই তো আমরা হট্টগোল। হট্টগোল আবার আমরা আমরা দিয়েই তো চলে, আমি দিয়ে কোথায় হয়? আচ্ছা বেশ, আমরাই তো হোক হোক। কি হবে তাহলে? হ্যাঁ, বেশ, ক্যামেরাটা নেই, এই তো, নিয়ে তো দেখো। রেডি বিক্রম ভাই। থেমে থেমে চলে জীবন, পিছলে পিছলে যায়, পেটের জ্বালা আর সয় না, পকেটে টাকা নাই, শীত আছে তবু বাড়ি নাই, কি যে করি ভেবে না পারি, তার যে চল হাবুডুবু 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 খাই, হাবুডুবু হাবুডুবু হাবুডুবু, হাবুডুবু 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 খাই, হাবুডুবু হাবুডুবু হাবুডুবু। 16 আনারে দুনিয়ায় 12 আনায় চোট চোট, আর যারা না ছড়িয়ে বলে সবাই মিলে লোট, ধরতে পারলে বেগম পেটাই, ঘানির ঠেলা আর শুলে চড়াই, তার যে চল হাবুডুবু 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 খাই, হাবুডুবু হাবুডুবু হাবুডুবু, হাবুডুবু 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 খাই, হাবুডুবু হাবুডুবু হাবুডুবু। শাবাশ, সাধু সাধু, প্রচুর লাইক উঠছে, অনেক হৃদয় উঠছে দেখতে পাচ্ছি। রুদ্রপ্রসাদ দেখছে, মানিক ভট্টাচার্য দেখছেন, আচ্ছা সায়ন্তন বসু দেখছেন, দিশারি দেবু দেখছে, দেবু আমি আছি লিখেছে, অভিষেক চাঁদ লিখেছে আহা, কেন লিখতে বোঝা গেল না। আচ্ছা সম্পর্কে সমস্যা আছে এখানে নিয়ে কেন? হয়তো দেখছে কিন্তু তোমাকে দেখাচ্ছে না, এরকম হতে পারে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, উজ্জ্বল ঘোষ, কলকাতায় চলছে মফস্বল দিন, একেবারে ঠিক কথা, তোরটা সমর্থন করলেন। আচ্ছা, সত্যজিৎ লিখছে, ভীষণ উপভোগ করছি, সুমন রয় সুপার, আচ্ছা ভেরি গুড লিখে পাঠিয়েছেন মানিক ভট্টাচার্য। বেশ, আমরা কিন্তু একটা শেষের দিকে চলে এসেছি। আসানসোলের থিয়েটারের ভবিষ্যৎ কি? আসানসোলের থিয়েটার ভবিষ্যৎ তো তোরাই, কি দেখছিস, কি ভাবছিস? এরকম করে শুরু করার কিছু নেই। ডান দিক থেকে হ্যাঁ, কেন এরকম কোনো কথা আছে? ও ডানপন্থী, হ্যাঁ, এটাও ডানপন্থী। ডানপন্থী। আমি তো বামে আছি। বল বল। ভবিষ্যৎ মানে আমাদের দিক থেকে বলছো না? তোরা কিভাবে দেখছিস? পুরোপুরি থিয়েটারের পুরো সামগ্রিক থিয়েটার।
যেখানে দিশারি আছে, চর্যাপদ আছে, হুম। কথাভাষ্য আছে, রেপার্টারি আছে, নাট্যসেনা আছে, হ্যাঁ। আমাদের সতীর্থ আছে, সুভাষবতী আছে, এরকম সব দলগুলোরই আমরা সবাই তো কোভিডের জন্য থেমে গেছি। কোভিডটাকে অ্যাভয়েড রাখতে, কোভিডটা তো কোনো না কোনো দিন তো ওভারকাম করবোই। তখন তাহলে আগেও ছিল, এখনো আছে, থাকবেও। ভবিষ্যতে কি না মানে বলছে দূরদৃষ্টি। হ্যাঁ। দূরদৃষ্টিতে কি দেখতে পাচ্ছিস? আমাদের মতো যারা থিয়েটার যেমন আগেকার দিনের যারা আছেন, যেমন হাবু জেঠু, হুম। স্বপন বিশ্বাস স্যার, আর জেঠু চলে আসছে বারবার, সরি। না যেটু আসলে মধ্যে কি আছে? জেঠু আছে। হ্যাঁ, তো এনারা তাপস দত্ত, এনারা যে আগে এনারা করে গেছেন, এদের এটা আলাদা ছিল, থিয়েটার করার Concept-টা আলাদা ছিল। এবার আমাদের এই ব্যাপারটা কাছে হয়তো আমি জানি না, এটা আমার মনে হয়, খুব একটা মনে হয় না, তবে এটা আমার মনে হচ্ছে যে আমরা যেটা করছি হয়তো আমরা এটা করে যাবো যে থিয়েটারটাই করব, থিয়েটারের আশেপাশে একটু টুকটাক চালিয়ে নিয়েও থিয়েটারটা করব, এরকম একটা আমার ধারণা আছে। থিয়েটারটা ছাড়া যাবে না বা ছাড়বো না, ছাড়লে হবে না, ছাড়লে কিন্তু পাপ লাগবে। হ্যাঁ পারবো না ছাড়তে আর কি। কষ্ট। কিন্তু কথা হচ্ছে যে এরপরে যারা আসবে তারা থিয়েটারে কি দেখে আসবে, এবার প্রশ্নটা তো এইখানে। ওটাই যে কি দেখে আসবে। এবার খুব এক হতে পারে আমাদের সেই রকম ভাবে মোটিভেট করতে হবে থিয়েটারটাকে। একটা ইন্টারভিউতে কথাই ছিল, আমি আমাদের দলের ছেলেদেরকে পয়সা দিতে পারি না, তাই জন্য আদর্শ বেচি। ব্যাস হয়ে গেল। আমরা কি দেখে এসেছিলাম থিয়েটারে? তারা আমরা তো পয়সা টাকা আসেনি। কেউই তো পয়সা থিয়েটারে একটা ভাবনাটা তাদের মধ্যে তৈরি কিন্তু করতে হবে। এখন এবার তারা কি ভাববে হ্যাঁ। সেটা তাদের উপরে এবার এখন যারা থিয়েটার বা অ্যাক্টিং এর কথা ভাবছে তারা কিন্তু তাদের ভবিষ্যৎটা এ করেই ভাবছে, তারা পেশা যে হিসেবে আমরা ভাবছে। কোনো ইয়েতে যেতে পারবো, টিভির পর্দায় যেতে পারবো, পেশা বা পেশাটাকে তারা এক করছে। আমাদেরকেই জিজ্ঞাসা করো। সেটাও সেটা সংখ্যায় সেটাকে খুবই নিয়ে কম। একমত একবার বলছিস, কিন্তু সেক্ষেত্রে তো দেখ, পেটে ভাতটা থাকলে তো থিয়েটারটা হবে না। হয় না, ওই রিস্কটা আমাদের আগে অনেকে নিয়েছে, আমরাও কিছুটা জায়গায় নিয়েছি, পুরোপুরি আমরা নিতে পারিনি। এখন কারণ কম্পিটিশনের এখন যা- তো বেশি। হ্যাঁ, এখন যা সমাজটা যেমন করে চলছে, ওই রিস্কটা নিলে হয়তো খুব চাপ, আমার জন্য না হোক আরেকজনের জন্য চাপ। স্বাভাবিক। না ব্যাপারটা হচ্ছে আমরা তিনজন যদি এখানে বসে আছি, আমরা তিনজন বা তুমি চারজন মিলে আমরা চারজন থিয়েটার করলাম না, তাদের থিয়েটারে কিছু আসবে না, নতুন কিছু চলে আসবে, নতুনরা থিয়েটার করবে, কারোর ওরা জন্য নিজের মতো করে হ্যাঁ, ইয়ে করতে হবে। একদম। যাদের করার, এই যে যাদের যাদের নাম নিল, তাদের থিয়েটারটা করার ছিল তাই করতে তাই পেরেছে। আমার মনে হয় টাইম স্প্যানের যাদের থিয়েটার করার ছিল তারা এখনো থিয়েটার করছেন, তাদের ভবিষ্যতে যাদের করার থাকবে তারা তারা ওই এমনিই থিয়েটারটা করবে। একদম। করবে। তারা হচ্ছে থিয়েটারটা করবে। মানে আমি ওই তাপসী ম্যামের একটা কথা, রোশনাই বিবি যখন রবীন্দ্রমোহনে হয়েছিল, তারপরে আমি বাড়ি চলে এসেছি এমনি সেট টেট গুটিয়ে, তারপরে খাবার খেতে বসেছি, হঠাৎ করে দেখলাম একটা আনন্দ নাম্বার থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করেছি, দেখি তাপসী ম্যাম ফোন। উনি বললেন ওনার কেমন হয়েছে, ভালো হয়েছে না হয়েছে, যাই বললেন। তো এবার কথা হচ্ছে, আমি ওই ফোনটা রাখার পরে খালি ভাবলাম, উনি নাটকটা দেখার পরে আমার নাম্বার জোগাড় করলেন, তারপরে সেটা মনে করে ফোন করলেন, ফোন করে নিজের অভিজ্ঞতা জানালেন। তার মানে এইগুলো যদি আমরা নিয়ে চলতে পারি, তাহলে আমরাও থিয়েটার করতে এগুলো যদি পারবো। আমরা পাইও। এগুলো যদি আমরা নিয়ে চলতে পারি, আমরা থিয়েটার করবো। একটা দলের বা একটা ব্যক্তি মানুষের তো একটা রাজনৈতিক আদর্শ থাকে, হ্যাঁ থাকে। সেটা থিয়েটারের কথা রিফ্লেক্ট হওয়া দরকার। মানে রাজনৈতিক থিয়েটারের কথা বলছি, পার্টিকুলার কোনো রাজনৈতিক থিয়েটার। এখন আগে যেমন রাজনৈতিক থিয়েটার হতো, নাটক হতো, যাত্রা হতো, একদম পার্টিকুলার রাজনীতি নিয়ে। ওই যে যখন যে থিয়েটারটা করব তখন মাথায় সেই রাজনীতিটা নিয়েই চলাবো, কারণ আমরা যে মতাদর্শ নিয়ে আমি অন্তত চলি, আমি আমার টিমে অন্য মানে অন্য মতাদর্শের নাটকও আমরা করেছি। মানে তখন এটা ভাবা যেটা যায় ভালো ওটাই- সেটাকে আমার কাছে স্ট্যাবলিশ হ্যাঁ, করতে হবে। মানে আমার সমাজটাকে কোথাও আমাকে তুলে ধরতে হবে কিছু মানুষের সামনে, সেটার জন্য যেটা প্রয়োজন তখন আমাকে সেটাই সেই করতে হবে। রাজনীতি করতে হবে। প্রাপ্ত বসু নাটকে যেমন বিজ্ঞানী আছে, আমি সিপিএম করে, আমি সিপিএম বা উনিও অনেক নাটকে তৃণমূলকেও প্রচন্ড গালাগালি দিচ্ছেন। মানে আমাদের নাট্য অভিনেতা হিসেবে, নাট্য কর্মী হিসেবে আমাদের দায়বদ্ধতা সেখানেই, যেটা খারাপ সেটাকে মানুষের সামনে নিয়ে আসো। আর একটা প্রশ্ন, লকডাউন তো দীর্ঘ সময় আছে, প্রায় 2 বছর, কে কটা বই পড়লি? পাপড়ি প্রথমে বললাম আমি কিন্তু কিছু পড়িনি, তারপর বলে দিয়েছিলাম পড়তে ভালো লাগে না। দেখলি খুব একটা না, আমি নাটকের বই পড়িনি। গল্পের বই আমি পুরোনো বইগুলোই না আবার পড়ি।
লাগে, ফেলুদার কয়েকটা পড়েছি। মনের মানুষটাকে জানে কেন আমাকে খুব টানে, ওটা আমি খুব পড়ি। মানে আমাদের শুনিও ওটা আমি খুব পড়ি, ওটা আমার কিছু ভালো না লাগলে ওটাকে টেনে বার করি। এখন শারদিয়া ঢুকেছে মাথার কাছে, শারদিয়া একটা বাবা নিয়ে নিয়েছে, কোনটা দুটোই ঢুকে গেছে। কোন দুটো? মানে আনন্দবাজারটা চলে এসছে, ওটা আমার ঘরে আছে, আর একটা বাবা নিয়ে রেখেছে। বাবা কোনটা নিয়ে? ওই জন্য কোনটার সাথে দিয়ে দেশ দেশ এখনো বেরোয়নি। না, দেশের তো একটার সঙ্গে যেটা বেরিয়েছে সেটা বাবা নিয়ে ওটা তো রেখেছে। আনন্দমেলা, আনন্দমেলাটাই বাবার কাছে আছে। আনন্দমেলা আমি আমার পড়া চলছে। ওটা আছে, একটা আমার কাছে আছে। চলছে, পড়া চলে, মাঝে মাঝে চলে। মানে লকডাউনে কি পড়ি? পরে পরে না বিক্রম পড়ে আমি জানি। হ্যাঁ, জানি। প্রচন্ড পরে। না, আমিও বই ও দিয়েছি। ঘুরে ঘুরে পড়ে। না, আমিও বই দিয়েছি। আমরা তো পড়া- মিলার পড়েছি। আমার পুরোনো নাটকগুলো আমার পড়তে ইচ্ছে করেছিল, মানে গিরিশ ঘোষের নাটক আমি পুরো সব পড়ছিলাম। মধুসূদন দত্তের নাটক সব কটা পড়ছিলাম, পুরো সাহিত্যের ঘাড়ে থেকে শুরু করে সবকটা। হ্যাঁ, সব নাটকই, নাটক ও গল্প যাই পাই পড়ি, মানে কোনো পড়াটা দরকার নেই। যা ভালো খবরের কাগজ লাগে হলেও পড়া যায়। খবরের কাছে দেখি। কথা বলতে। বেশ, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে, হ্যাঁ। তাহলে শেষে একটা গান দিয়ে হোক মধুসূদন সমাপ্ত। যাই ইচ্ছা হোক, গান হোক। এটাতে গান হতে হবে তেমন কোনো মানে নেই। আচ্ছা, একটু দেখে নিই। দীপেন্দ্র লিখেছে থিয়েটার আর নাচ, বা থিয়েটার নাচ গরুর। আমি গরুড। হ্যাঁ। আচ্ছা, মামু নেই নিয়ে তুই কিছু বল। কিটা কি থিয়েটার থিয়েটার আর নাচ বা থিয়েটারে নাচ। এই কে লিখেছে? সৌরভ এতক্ষণে হঠাৎ ঘুম ভেঙে লিখেছে বিক্রমও খুব বই চুরি করে। এটা কি সত্যি কথা? হ্যাঁ, তাহলে আমি দেবো না ওকে বই। করে তো। শোনা, তোমার- তাহলে আমার টাকা ফেরত পেয়েছি। না, এটা নিয়ে এই মেসেজটা যখন বলা হলো, তারপরে স্যার কি কিছু না, কিছু লেখেনি, শপথ কিছু লেখেনি, শপথ চুপ করে আছে। আচ্ছা, রোজি, রোজটাই প্রথম যে রোজটাই করেছিল রোজি, রোজি কিন্তু দেখছে। রোজি ভালো আছে আশা করি, ভালো থাকিস। সমরেশ লিখেছে আছি, ও কখন- আছে, আমিও কখন আছি। ঘুম ভাঙলো কে জানে। আচ্ছা, শ্যামল লিখেছে বাও। বেশ, তাহলে গানটা দিয়ে আমরা শেষ করবো আজ, হ্যাঁ হ্যাঁ একদম শেষের মুখে। হুম। চলো। আচ্ছা, সৌমিকটা বলে দিস, ঠিক আছে, আর একটা কথা বলে দিই, বিক্রম কিন্তু আমার যতগুলো বই নিয়েছে ফেরত দিয়েছে। হ্যাঁ। তোর সাথে কি করে আমি জানি না। তাহলে আমি তোমার দিতে পারবো। তোমার হাত দিয়ে সৌরভের কাছ থেকে, মানে সৌরভের বইগুলো তোমার হাত দিয়ে যেন ওর কাছে আসে। না, আমি অত দায়িত্ব নিতে পারবো না। আসলে দুপক্ষ থেকেই হয়েছে, এক পক্ষ থেকে এসেছে। ও মানে আচ্ছা, তাহলে ঠিক আছে, চল। বলো। এটাও হট্টমালারই গান। বেশ, হট্টমালা দিয়ে শেষ হোক, হট্টমালা হট্টগোল করে শেষ করি। এনার্জি দেয়। হট্টগোল করে হ্যাঁ, শেষ করি। একদম। রাইট, চল। এটা আরেকজনকে লিখেছে সৌভিক বেরা, রোস্টাই বিবি দেখা না হলেও এখানে খানিকটা আভাস পেলাম, ভালো লাগলো বিক্রম। হ্যাঁ, ইনি আমার অথৈ জলের বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকুন বন্ধু। রুদ্রপ্রসাদ লিখছে ভালো লাগলো, দারুণ আড্ডা। তন্ময় অধিকারী লিখছে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। বেশ, বিক্রম আমার বই ফেরত দিতে, সৌভিক কিন্তু এটা শোনো, তোর কথা ভুল ভাই, আমিও স্বীকার করলাম, সৌভিক লিখেছে ফেরত দিয়েছে। ভাই তুই ভুল, কি আমার মানতে পারলাম না। চলো শেষ করি আমরা। এই দুনিয়া যা কিছু দরকারি আমরা সবাই বানিয়ে নিতে পারি। এই দুনিয়ায় যা কিছু দরকারি আমরা সবাই বানিয়ে নিতে পারি। সাধ্য মতো খাটবো সবাই, যার যা দরকার নিয়ে যাবো। সাধ্য মতো খাটবো সবাই, যার যা দরকার নিয়ে যাবো। কেনা বেচায় কি ফল পাবো, কেনা বেচায় কি ফল পাবো। ভাগ করে সব খাবো আমরা, ভাগ করে সব খাবো। ভাগ করে সব খাবো আমরা, ভাগ করে সব খাবো। এই দুনিয়ায় যা কিছু দরকারি আমরা সবাই বানিয়ে নিতে পারি। এই দুনিয়ায় যা কিছু দরকারি আমরা সবাই বানিয়ে নিতে পারি। আমরা এই দুনিয়ায় যা কিছু দরকারি আমরা বানিয়ে নেব, এই আশা রেখেই আমাদের আজকের এই আড্ডা শেষ করছি। ভালো থাকিস, সাথে থাকিস, থিয়েটারে থাকিস, থিয়েটারে নাট্যমেলা দেখা হবে। একদম। আড্ডা চলো। আড্ডা চলবে।
সম্মুখে কত কথা শিল্পী সমন্বয়ের আলোচনায় শিল্পী সমন্বয়ের আলোচনায় আমাদের গল্প দলের কথা মুখোমুখি গল্প কথা সম্মুখে কত কথা শিল্পী সমন্বয়ের আলোচনায় শিল্পী সমন্বয়ের আলোচনায় আমাদের গল্প দলের কথা মুখোমুখি গল্প কথা